এর আগের দিন আমরা ক্লাস 12 এর একটা টপিক ম্যাট্রিক্স স্টার্ট করেছিলাম, যেখানে আমি একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে আমি ম্যাট্রিক্স রিলেটেড কিছু জিনিস সম্পর্কে আলোচনা করেছি, লাইক ম্যাট্রিক্স কাকে বলে, একটা ম্যাট্রিক্সে কিভাবে পড়া হয়, একটা ম্যাট্রিক্সের ক্রম কি, একটা ম্যাট্রিক্সের সারি কি, স্তম্ভ কি, এই সকল সম্পর্কে কিন্তু আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো যারা যারা ওই ভিডিওটি দেখোনি, প্রথমতই ওই ভিডিওটি দেখে আসো, তারপর কিন্তু এই ভিডিওটি দেখলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো আজকে বেসিক্যালি কি আলোচনা করবো? আজকে আমরা ঠিকঠাক পরের অংশটি নিয়ে আলোচনা করবো। পরের অংশটি বলতে আজকে আমরা একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার দেখবো, অর্থাৎ জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স দেখবো। দেন আমরা টাইপস অফ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো। প্রত্যেকটি প্রকারভেদ সম্পর্কে একটা একটা করে ডিসকাস করবো। ওকে, তাহলে এর আগের দিন আমরা যেটা ডিসকাস করেছিলাম, ঠিক তার পরের অংশ থেকে কিন্তু আজকে আমরা শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, এর আগের দিন আমরা কি ডিসকাস করেছিলাম যে ম্যাট্রিক্স কি বা ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স কি ছিল? যে কতগুলো ধরো ডাটা দেওয়া আছে বা কতগুলো সংখ্যা দেওয়া আছে, তুমি কি করলে সেই সকল সংখ্যাগুলিকে সাজালে, অ্যারেঞ্জ করলে। কিভাবে? না, কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে সাজালে, সাজিয়ে যেটা পাবে সেটাকে কি বলেছিলাম আমরা? ম্যাট্রিক্স বলেছিলাম। এবং সেটাকে আমরা কি করবো? একটা থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। কিরকম? ধরো একটা আম গাছ রয়েছে, সেই আম গাছের মধ্যে নিচে কতগুলো আম পড়ে রয়েছে, তুমি কি করলে সেই সকল আমগুলোকে নিয়ে এলে এবং একটা ঝুড়ির মধ্যে খুব সুশৃঙ্খল ভাবে সেই আমগুলিকে তুমি সাজালে। ম্যাট্রিক্সটাও ঠিক সেই রকম, তোমাকে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, কতগুলো ডাটা দেওয়া রয়েছে, তুমি কি করলে সেই ডাটাগুলিকে একটা ঝুড়ির মধ্যে সুশৃঙ্খল ভাবে সাজালে কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে। তাহলে ওই সাজানোটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। ওকে, এখানে ঝুড়ি হিসাবে আমরা লিখি থার্ড ব্র্যাকেট, না হয় প্রথম ব্র্যাকেট। বোর্ডে আমি লিখছি, খুব সহজে তোমরা বুঝতে পারবে। ধরো আমি এটা বানালাম ঝুড়িটা, মানে ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি কি করছি? 2 7 4 2 1 3 4 6 7 0 2 3। ওকে, এখানে আমি কি করেছি? কতগুলো সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলিকে এই ঝুড়িটির মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি? কতগুলো সারি বানিয়েছি, সারি ও কতগুলো স্তম্ভের মাধ্যমে সাজিয়েছি। এটা দেখো প্রথম সারি, এখানে দেখতে পাচ্ছ এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি। তাহলে এখানে টোটাল আমাদের 4টি সারি রয়েছে। কয়টি সারি রয়েছে? 4টি সারি। ওই স্তম্ভ কয়টি রয়েছে? এটা একটা স্তম্ভ, এটা দুটো স্তম্ভ, এটা তিনটা স্তম্ভ। তাহলে এখানে স্তম্ভ রয়েছে আমাদের 3টি। তাহলে আমি এখানে কি করেছি? কতগুলো সংখ্যা ছিল, সেই সংখ্যাগুলিকে আমি একটা ঝুড়ির মধ্যে, ঝুড়ি বলতে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি করেছি? রেখে নিয়ে সাজিয়েছি কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে। এখানে কয়টি সারি বানিয়েছি? এখানে টোটাল 4টি সারি বানিয়েছি ও 3টি স্তম্ভ বানিয়েছি। তাহলে এরকম কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে সংখ্যা সমূহের যে সাজানোর প্রক্রিয়া, সেটাকে বেসিক্যালি সাজানো, সেই সাজানোটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। দ্যাটস মিন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সটি কত ক্রমের ম্যাট্রিক্স, কিভাবে পড়া হয় আগের দিনে ডিসকাস করেছি। সারি কতগুলো রয়েছে? সারি রয়েছে 4টি, স্তম্ভ রয়েছে 3টি। তাহলে এটাকে আমরা 4 ক্রস 3 এত ক্রমের ম্যাট্রিক্স বলবো, এত ক্রমের ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এখানে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখছি। ধরো 2 7 4 6, এটাও একটা ম্যাট্রিক্স। এখানে কয়টা স্তম্ভ রয়েছে, কয়টি সারি রয়েছে? এটাতে দেখো 2টি সারি রয়েছে, এটা একটা সারি, এটা একটা সারি, ও এটা একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ। অর্থাৎ এখানে 2টি সারি ও 2টি স্তম্ভ রয়েছে। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স বলা হবে? এটা 2 ক্রস 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, 2 7 4 6 0 4 5। এটা একটা ম্যাট্রিক্স। আমি কি বললাম যে ঝুড়ি হিসেবে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট, না হয় থার্ড ব্র্যাকেট নিতে পারি। আচ্ছা, এই যে ম্যাট্রিক্স, এখানে কয়টি সারি রয়েছে? এখানে দেখো 2টি সারি রয়েছে, ওই স্তম্ভ রয়েছে 1টি 2টি 3টি 4টি। দেখো এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে এখানে সারি রয়েছে 2টি, স্তম্ভ কয়টি রয়েছে? এটা একটি স্তম্ভ, এটা একটি স্তম্ভ, এটা একটি স্তম্ভ, এটা একটি স্তম্ভ, একটা দুটো তিনটা চারটা। তাহলে টোটাল 4টি স্তম্ভ রয়েছে। অর্থাৎ এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাদের 2 ক্রস 4 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে এগুলো সম্পর্কে অলরেডি আমরা ডিসকাস করেছিলাম যে কতগুলো ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের ক্রম কি, এটসেট্রা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 2 ক্রস 4 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 4 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, এই যে সংখ্যাগুলি যেগুলো নিয়ে আমি ম্যাট্রিক্সটা বানাইছি, যেগুলোকে নিয়ে আমি সাজিয়েছি, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে ওই ম্যাট্রিক্সের পদ বলা হয়। সেগুলোকে কি বলা হয়? পদ বলা হয়।
তারপরে দেখি এখানে পদ কয়টি রয়েছে, এখানে টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে টোটাল 12টি পদ রয়েছে। এই ম্যাট্রিক্সের মধ্যে পদ কয়টি রয়েছে, এখানে পদ রয়েছে 1 2 3 4টা। এই ম্যাট্রিক্সের পদ কয়টি রয়েছে 1 2 3 4 5 6 7 8টি পদ রয়েছে, তাহলে এখানে রয়েছে পদ সমান 8টি। আর তুমি যদি ভালো করে লক্ষ্য করো এখানে সারি কয়টি রয়েছে, 4টি সারি রয়েছে, স্তম্ভ কয়টি রয়েছে 3টা, দুটোকে গুণ করো 3 4 12, দেখো না পদ সংখ্যা সমান হচ্ছে। এখানে সারি রয়েছে 2টি, স্তম্ভ রয়েছে 2টি, 2 আর 2 গুণ করলে হয় 4। এখানে সারি রয়েছে 2টি, স্তম্ভ রয়েছে 4টি, 4 দুগুণে 8। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের সারির সংখ্যা ও স্তম্ভের সংখ্যা গুণ করলেই আমরা ওর পদ সংখ্যা পেয়ে যাব। ওকে, ওর সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা গুণ করলে আমরা ওর পদ সংখ্যা পেয়ে যাব 3 4 12। ওকে, তাহলে আমরা কি করব, ইন জেনারেল ফর্ম ধরো একটা ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সের আমরা সাধারণ আকার সম্পর্কে ডিসকাস করব। তাহলে সাধারণ আকার কি, এরকম ধরো কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, মানে কতগুলো পদ দেওয়া থাকবে, আর সেই পদগুলোকে আমাদের কি করতে হবে, কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সাজাতে হবে। সাজিয়ে যেটা পাবো সেটা হবে ম্যাট্রিক্সের সাধারণ আকার। তাহলে ইন জেনারেল বা সাধারণ আকারের জন্য আমরা কি করব না, কিছু সংখ্যক আমরা পদ নিয়ে নেবো বা কিছু সংখ্যা নিয়ে নেবো, সেই সংখ্যাগুলিকে কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে আমরা সাজাবো, সাজিয়ে যেটা পাবো সেটা হবে আমাদের ম্যাট্রিক্স। ওকে, চলো সাধারণ আকার। তাহলে এখন আমরা একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার সম্পর্কে ডিসকাস করব। একটা ম্যাট্রিক্সকে ইন জেনারেলি বা সাধারণত কিভাবে প্রকাশ করে থাকি সেটা সম্পর্কে ডিসকাস করব। ওকে, তো সাধারণের জন্য ধরো আমাদের মোট m × n সংখ্যক সংখ্যা রয়েছে। তাহলে মোট m × n সংখ্যক সংখ্যা রয়েছে। কত সংখ্যক সংখ্যা রয়েছে, m × n সংখ্যক সংখ্যা রয়েছে। এবার এই m × n সংখ্যক সংখ্যাকে আমাকে কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সাজাতে হবে, সাজিয়ে যেটা পাবো সেটাই হবে আমাদের একটা ম্যাট্রিক্স। এটার জন্য আমি কি করলাম না, m × n সংখ্যক সংখ্যাকে m × n সংখ্যক সংখ্যা আছে, এই m × n সংখ্যক সংখ্যা m সংখ্যক আমি সারি বানালাম আর n সংখ্যক আমি স্তম্ভ বানালাম। ঠিক আছে, m সংখ্যক সারি ও n সংখ্যক কি বানালাম, স্তম্ভ বানালাম। ওকে, m সংখ্যক সারি বানাবো আর n সংখ্যক স্তম্ভ বানাবো, আর m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে এই মোট m × n সংখ্যক সংখ্যাগুলিকে সাজাবো। তাহলে এই যে m × n সংখ্যক মোট সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলিকে আমরা কি করব, m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে সাজিয়ে যেটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো m × n ক্রমের একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার বা জেনারেল ফর্ম। ওকে, তাহলে কিভাবে সাজাবো, আমরা জানি একটা ম্যাট্রিক্স সাজানোর জন্য হয় থার্ড ব্র্যাকেট না হয় ফার্স্ট ব্র্যাকেট নিতে হয়, আর তার মধ্যে সেই সকল সংখ্যাগুলিকে সাজাতে হয় কিভাবে, কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে। তাহলে এখানে আমরা মোট m × n সংখ্যক সংখ্যাকে সাজাবো, যেখানে সারি আমাদের বানাতে হবে m সংখ্যক, স্তম্ভ বানাতে হবে আমাদের n সংখ্যক, আর সাজিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে আমাদের একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার। কত ক্রমের, m × n ক্রমের, কারণ m সংখ্যক সারি রয়েছে, n সংখ্যক স্তম্ভ রয়েছে, তাহলে এটাকে আমরা m × n ক্রমের একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার বলি। ওকে, এখন এই যে ম্যাট্রিক্স আছে তার যে পদগুলো, এই যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে যে পদ বা যে সংখ্যাগুলি সাজাবো সেই পদগুলোকে আমরা স্মল a লেটার দ্বারা ডিনোট করব। ওকে, তো চলো সাজানো যায়। তাহলে আমরা কি জানি, ম্যাট্রিক্স বানানোর জন্য আমাদের একটা ঝুড়ি চাই, ঝুড়ি বলতে থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট নেবো। তাহলে ধরো আমি নিলাম এটা, এই থার্ড ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের মধ্যে আমরা সেই সমস্ত সংখ্যাগুলি সাজাবো। মোট কত সংখ্যক সংখ্যা রয়েছে, m × n সংখ্যক সংখ্যা রয়েছে। এই m × n সংখ্যক সংখ্যাকে আমরা সাজাবো, কিভাবে সাজাবো, m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে সাজাবো। তাহলে আমাকে m সংখ্যক সারি বানাতে হবে, সারি কতগুলো বানাতে হবে, m সংখ্যক। তাহলে এখানে আমরা প্রথম সারিটা বানাবো 1 নম্বর সারি, এখানে আমরা 2 নম্বর সারিটা দেবো, এখানে 3 নম্বর সারিটা দেবো, এইভাবে ডট 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 করে আমরা লাস্ট m তম সারিটা এখানে বানাবো। এরকম স্তম্ভ কয়টা বানাতে হবে, আমাদের স্তম্ভ বানাতে হবে টোটাল n সংখ্যক স্তম্ভ বানাতে হবে। তাহলে আমি কি করব, এখানে ধরো 1 নম্বর স্তম্ভটা দেবো, এখানে 2 নম্বর স্তম্ভটা বানাবো, এখানে 3 নম্বর স্তম্ভটা বানাবো, এবার ডট 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 করে এখানে n তম স্তম্ভটা বানাবো এইভাবে। আর এটা হচ্ছে সারি। তাহলে চলো বানা যায়। তাহলে দেখো এখানে আমাকে কি করতে হবে, এক একটা সংখ্যা দ্বারা ভর্তি করতে হবে, সাজাতে হবে। তাহলে এখানে যে সংখ্যাটা দেবো, আমি কি বললাম যে এখানে যে m × n সংখ্যক সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলিকে আমরা বা পদগুলিকে সাধারণত আমরা স্মল a দ্বারা প্রকাশ করব, প্রত্যেকটা পদকে আমরা স্মল a দ্বারা প্রকাশ করব।
তাহলে এখানে দিলাম এ। আচ্ছা এই যে পদটা সেটা 1 নম্বর সারি ও 1 নম্বর স্তম্ভের মধ্যে আছে, 1 নম্বর সারি ও 1 নম্বর স্তম্ভের সংযোগস্থল আছে, তাই এটার নাম দেবো আমরা A11। আচ্ছা এটা দেখো এখানে যে পদটা থাকবে সেটা 1 নম্বর সারি ও 2 নম্বর স্তম্ভের মধ্যে থাকবে, তাই এটার নাম দেবো A12। এটা কত হবে তাহলে A13, কারণ 1 নম্বর সারি আর 3 নম্বর স্তম্ভ, অর্থাৎ আমরা এইভাবে প্রকাশ করব, এ এখানে সারির সংখ্যাটা আগে থাকবে আর তারপর থাকবে এখানে স্তম্ভের সংখ্যাটা। এইভাবে আমরা এক একটা পদ দিয়ে প্রকাশ করব এই ম্যাট্রিক্সের ভেতরের এক একটা পদ দিয়ে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সারি আর এটা n তম স্তম্ভ, তাহলে এটা হবে আমাদের A1n ডট ডট ডট। আচ্ছা এটা দেখো 2 নম্বর সারি 1 নম্বর স্তম্ভ, তাহলে A21 নাম দেব। এখানে যে পদটা আছে 2 নম্বর সারি 2 নম্বর স্তম্ভ A22, এটা হবে আমাদের A23 ডট 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 A2n, কারণ 2 নম্বর সারি n তম স্তম্ভ, তাহলে A2n সারি স্তম্ভ। এটা হচ্ছে A3 3 নম্বর সারি 1 নম্বর স্তম্ভ, তাহলে A31 A32 A33 ডট 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 A3n। এভাবে ডট 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 করে এখানে কি আসবে, এটা m তম সারি, তাহলে am, কিন্তু স্তম্ভ কত নম্বর স্তম্ভ 1 নম্বর স্তম্ভ, তাহলে am1। এটা হবে আমাদের am2, এটা am3 ডট 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 am, কারণ এই যে লাস্ট যে পদটা সেটা হচ্ছে আমাদের m তম সারি আর n তম সারির সংযোগস্থলের পদ, তাই এই পদটা হচ্ছে am। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সকে সাজাবো। আচ্ছা এই যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটাতে সারি কতগুলি রয়েছে, স্তম্ভ কতগুলি রয়েছে, m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভ রয়েছে, তাই এটি হবে আমাদের m ক্রস n ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার, যেখানে ক্রম হচ্ছে m ক্রস n। দ্যাটস মিন m ক্রস n ক্রমের একটা সাধারণ ম্যাট্রিক্স, আর তার সাধারণ আকার হচ্ছে যেখানে এই প্রত্যেকটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের একটা পদ। লাইক A11 এটা কি 1 নম্বর সারি ও 1 নম্বর স্তম্ভের পদ। আচ্ছা A21 2 নম্বর সারি ও 3 নম্বর স্তম্ভের পদ। তাহলে ধরো কোন একটা ম্যাট্রিক্সের পদ দেওয়া আছে, ধরো এটা A78 বা ধরো রয়েছে A92, তার মানে কি, মানে এই যে পদটি রয়েছে A78 সেটা 7 নম্বর সারি ও 8 নম্বর স্তম্ভের সংযোগস্থলের পদ। A92 অর্থাৎ 9 নম্বর সারি ও 2 নম্বর স্তম্ভের সংযোগস্থলের পদ। যেমনটি এখানে আমাদের রয়েছে A32 অর্থাৎ 3 নম্বর সারি 1 2 3 3 নম্বর সারি ও 2 নম্বর স্তম্ভের সংযোগস্থলের পদ। ওকে, তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার, যেখানে মোট কত সংখ্যক পদ ছিল, মোট m ইনটু n সংখ্যক পদ ছিল। এই m ইনটু n সংখ্যক পদের m সংখ্যক আমরা সারি বানিয়েছি ও n সংখ্যক স্তম্ভ বানিয়েছি। m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে সুশৃঙ্খলভাবে আমরা সাজিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেটা m ক্রস n ক্রমের। এটাই হচ্ছে আমাদের একটা m ক্রস n ক্রমের ম্যাট্রিক্সের সাধারণ আকার। ওকে, তাহলে আমরা সাধারণ আকারটা বুঝতে পেরেছি। এবার চলো এখান থেকে ছোট ছোট কিছু কোশ্চেন করা যায়, কয়েকটা ম্যাট্রিক্স রিলেটেড কয়েকটা কোশ্চেন করা যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি 3টা ম্যাট্রিক্স বানিয়েছি, চলো এই ম্যাট্রিক্স রিলেটেড কিছু কিছু কোশ্চেন তোমাদের করা যায়। সবথেকে প্রথমে জানবো এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কত ক্রমের ম্যাট্রিক্স। চেক করে এর সারি কতগুলি রয়েছে, এর সারি রয়েছে 2টি, স্তম্ভ রয়েছে 3টি, দ্যাটস মিন এটা 2 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স। এটার ক্রম কত, 3টা রয়েছে সারি 3টি রয়েছে স্তম্ভ, তাহলে 3 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স। এটা কত ক্রমের ম্যাট্রিক্স, 3টি সারি ও 4টি স্তম্ভ, দ্যাটস মিন 3 ক্রস 4 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে কিছু কোশ্চেন করবে। সবথেকে প্রথম দেখো আমি যদি বলি যে এখানে A13 এই পদটি কত, A13 পদ মানে এখানে কোন পদটি, A13 1 নম্বর সারি ও 3 নম্বর স্তম্ভের পদ। তাহলে চেক করো এখানে সারি রয়েছে 2টি, স্তম্ভ রয়েছে 1টি 2টি 3টি, তাহলে 1 নম্বর সারি ও 3 নম্বর স্তম্ভের পদ, তাহলে 1 নম্বর সারিটা আর 3 নম্বর স্তম্ভ এটা, তাহলে 1 নম্বর সারি ও 3 নম্বর স্তম্ভের পদ হচ্ছে 2। যদি কোশ্চেন থাকে A23 তার মানে 2 নম্বর সারি আর 3 নম্বর স্তম্ভের পদ, তাহলে 2 নম্বর সারি হচ্ছে 1 2 এই সারিটা, আর 3 নম্বর স্তম্ভ 1 2 3 তার মানে 7। আচ্ছা যদি প্রশ্ন থাকে A11 তার মানে 1 নম্বর সারি 1 নম্বর স্তম্ভের পদ 2। আচ্ছা A22 অর্থাৎ 2 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভের পদ 6। যদি কোশ্চেন থাকে A12
মানে 1 নম্বর সারি ও 2 নম্বর স্তম্ভের পদ, দ্যাটস মিন 5। ওকে, তাহলে আশা করছি তোমরা এটা সব বুঝতে পেরেছো। তাহলে এগুলো সবগুলো কিন্তু তোমরা করতে পারবে। এবার নেক্সট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, টাইপস অফ ম্যাট্রিক্স। তাহলে সবথেকে প্রথম আমরা যেটা জানবো টাইপস অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে, সেটা হচ্ছে এক নম্বরে আয়তাকার ম্যাট্রিক্স ও বর্গাকার ম্যাট্রিক্স। সবথেকে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কি আয়তাকার ও বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এক নম্বরে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আয়তাকার ও বর্গাকার ম্যাট্রিক্স। আচ্ছা, আয়তাকার ও বর্গাকার ম্যাট্রিক্স কি? সবথেকে প্রথমে আসছি আমরা আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, আয়তাকার ম্যাট্রিক্স কি? ধরো কোন একটা ম্যাট্রিক্স রয়েছে যার সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান নয়। ঠিক আছে, সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান নয়। এক্সাম্পল, যেমন ধরো এটা হচ্ছে 2 ক্রস 3 ক্রম ম্যাট্রিক্স। এটা কত? তিনটা সারি রয়েছে আর দুটো স্তম্ভ, তাহলে 3 ক্রস 2 ক্রম ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3 ক্রস 3 ক্রম ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, যে ম্যাট্রিক্সগুলো সারি আর স্তম্ভ সমান নয়, যেমন ধরো এটা তিনটা সারি দুটো স্তম্ভ, দুটো সারি তিনটা স্তম্ভ, তাহলে এই ম্যাট্রিক্সগুলো দেখতে কি রকমের আছে দেখো? অনেকটা আয়তক্ষেত্রের মতো দেখতে নাই? অনেকটা আয়তক্ষেত্রের মতো দেখতে নাই? আয়তক্ষেত্র। অর্থাৎ যে সকল ম্যাট্রিক্সের সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান নয় সেগুলোই বেসিক্যালি আমাদের হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স ইন জেনারেল। অর্থাৎ তোমার কাছে কিছু সংখ্যক সংখ্যা রয়েছে, তুমি কি করলে সেই সংখ্যাগুলিকে আয়তক্ষেত্রাকার আকারে সাজালে। অর্থাৎ কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে আয়তক্ষেত্রাকার আকারে সাজালে, যেখানে সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান নয়। কারণ যদি সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান হয়ে যায় তাহলে সেটা দেখতে অনেকটা বর্গ আকার লাগবে। দেখতে কেমন লাগবে? বর্গের আকার লাগবে, বর্গাকার লাগবে। তা সেটা কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ তোমার কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, তুমি কি করলে সেই সংখ্যাগুলোকে নিয়ে কতগুলো সারি ও স্তম্ভের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে সাজালে। কিভাবে? আয়তকার আকারে সাজালে। আর আয়তকার সাজালে অবশ্যই তার সারির সঙ্গে স্তম্ভের সংখ্যা সমান হবে না। অবশ্যই তার সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান হবে না। যদি সমান হয়ে যায় তাহলে সেটা দেখতে অনেকটা বর্গাকার হবে, তখন সেটা বর্গ ম্যাট্রিক্সের মধ্যে চলে যাবে। অর্থাৎ আমরা খুব ইজিলি এইভাবে বলতে পারি যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা ও স্তম্ভের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলবো, আর যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান নয় তাকে আমরা আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স বলবো। ওকে, তাহলে আশা করছি তোমরা আয়তাকার ম্যাট্রিক্স আর বর্গ ম্যাট্রিক্স বুঝতে পারবে। তার মানে এখানে দেখো এর সারির সংখ্যা রয়েছে 2টি, স্তম্ভের সংখ্যা রয়েছে 3টি, তার মানে এটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স। এটার সারির সংখ্যা রয়েছে 3টি, স্তম্ভের সংখ্যা রয়েছে 2টি, অর্থাৎ সারি আর স্তম্ভের সংখ্যা সমান নয়। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স এগুলো সব হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। কিন্তু এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এটা 2 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স, এটা 3 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান। তার মানে এই যে দুটি ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বর্গাকার ম্যাট্রিক্স। আশা করছি তোমরা এর দুটো বুঝতে পেরেছো। ঠিক আছে, সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা আমাদের বর্গ ম্যাট্রিক্স, আর সারি আর স্তম্ভের সংখ্যা যদি সমান না হয় তাহলে সেটা আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। কারণ তখন সেই ম্যাট্রিক্সগুলো দেখতে অনেকটা আয়তক্ষেত্রাকারের মতো লাগে। আর যদি সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান হয় তাহলে সেটা অনেকটা দেখতে বর্গাকার লাগে, তাই সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আশা করছি আয়তাকার ম্যাট্রিক্স ও বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পেরেছো। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স ও স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স ও স্তম্ভ ম্যাট্রিক্স। ওকে, সারি ম্যাট্রিক্স ও স্তম্ভ ম্যাট্রিক্স। আচ্ছা, সারি ম্যাট্রিক্স কি, স্তম্ভ ম্যাট্রিক্স কি? এর নামটার মধ্যে ওর আসল বৈশিষ্ট্যটা লুকিয়ে রয়েছে। সারি ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলবো। আর স্তম্ভ ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকবে তাকে স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। তাহলে এখানে আমরা সারি ম্যাট্রিক্স লিখছি, সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি বললাম? সারি ম্যাট্রিক্স কি বললাম? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, একটি মাত্র সারি থাকবে। স্তম্ভ যা খুশি থাকতে পারে, স্তম্ভ 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, যা খুশি থাকতে পারে, কিন্তু সারি থাকবে মাত্র এক। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলবো। উদাহরণ দিলে খুব সহজেই বুঝতে পারবে। যেমন ধরো 2 7 6 1 9, এই যে ম্যাট্রিক্স দেখো
এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের মধ্যে একটাই সারি রয়েছে কিন্তু স্তম্ভ কয়টি রয়েছে দেখো এখানে একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ, এটা একটা স্তম্ভ। তাহলে স্তম্ভ কয়টি রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাদের 1 একটি সারি ক্রস 5টি স্তম্ভ, তাহলে 1 ক্রস 5 ক্রমের একটা ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স এটাকে আমরা বলবো একটা সারি ম্যাট্রিক্স। কেন সারি ম্যাট্রিক্স বলবো? তার কারণ হচ্ছে একটি মাত্র সারি রয়েছে আর 5টি রয়েছে স্তম্ভ, তাই এটি হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স। অর্থাৎ সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলবো। একইভাবে যে ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকবে তাকে আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। তাহলে স্তম্ভ ম্যাট্রিক্সটা কি? স্তম্ভ ম্যাট্রিক্সটা কি? স্তম্ভ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকবে। তাহলে সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি সারি থাকবে, স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি মাত্র স্তম্ভ থাকবে। তাহলে একটি মাত্র স্তম্ভ থাকবে। কিরকম? ধরো 2 7 0 6, এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা আমাদের স্তম্ভ ম্যাট্রিক্স। কারণ একটি মাত্র স্তম্ভ আছে, একটাই স্তম্ভ আছে আর সারি কয়টি রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে চারটি সারি রয়েছে। তাহলে কত ক্রমের ম্যাট্রিক্স? যেহেতু চারটি সারি তাহলে 4 ক্রস স্তম্ভ কয়টি রয়েছে? একটি, তাহলে 4 ক্রস 1 ক্রমের একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে বলবো আমরা একটা স্তম্ভ ম্যাট্রিক্স, কারণ একটি মাত্র স্তম্ভ রয়েছে। তাহলে সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলবো, এখানে উদাহরণ দেখতে পাচ্ছ। আর যে ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ থাকবে তাকে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। তাহলে আশা করছি এটা বুঝতে পারলে। তাহলে আমরা এখন যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, শূন্য ম্যাট্রিক্সটা কি? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, তাহলে ওই ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে যদি সব পদের মান 0 হয়, মানে সকল পদই যদি 0, তখন সেটাকে আমরা বলবো কি? শূন্য ম্যাট্রিক্স। ওকে, তাহলে শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সমস্ত পদ শূন্য তাকেই শূন্য ম্যাট্রিক্স বলবো। ওকে, তাহলে শূন্য ম্যাট্রিক্সে কি বললাম? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ শূন্য। যেমন এটা দেখেন, তাহলে ধরো এখানে লিখছি 0 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 দেখো এই যে দুটো ম্যাট্রিক্স লিখেছি এর প্রত্যেকটা পদ কিন্তু 0 আছে। এই যে ম্যাট্রিক্সটা প্রত্যেকটা পদ 0, এই যে ম্যাট্রিক্সটা এরও প্রত্যেকটা পদ 0। তাহলে এই যে ম্যাট্রিক্সগুলো পাইছি এই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ শূন্য তাকেই আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। ওকে, তাহলে দেখো এটা কত ক্রমের শূন্য ম্যাট্রিক্স? সারি কয়টি রয়েছে? দুটি সারি, এটা একটা সারি, এটা একটা সারি। স্তম্ভ কয়টি রয়েছে? একটা, দুটো, তিনটা স্তম্ভ রয়েছে। তার মানে এটা 2 ক্রস 3 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স এটার মধ্যে সারি রয়েছে 3টি, স্তম্ভ রয়েছে 2টি, তার মানে এটা হচ্ছে আমাদের 3 ক্রস 2 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স। তো আশা করছি শূন্য ম্যাট্রিক্সটা তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে এখন যেটা আমরা নেব সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর কি জানবো? স্কেলার ম্যাট্রিক্স ও একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ওকে, তো চলো এই সকল সম্পর্কে জানা যায়। সবথেকে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, দেন আমরা জানবো স্কেলার ম্যাট্রিক্স, তারপর আমরা জানবো একক ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স জানার আগে আমাদেরকে একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখে নিচ্ছি যাতে বুঝাতে সুবিধা। ধরো 2 7 6 8 ছোট লিখছি। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা, আচ্ছা বলো এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? বলো আয়তাকার ম্যাট্রিক্স না বর্গাকার ম্যাট্রিক্স? দেখতে পাচ্ছ দুটি সারি রয়েছে আর দুটি স্তম্ভ রয়েছে, তাহলে সারি স্তম্ভের সঙ্গে সমান হলে সেটা বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। কত ক্রমের বর্গ ম্যাট্রিক্স? এটা একটা 2 ক্রস 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা বর্গ ম্যাট্রিক্স কেন বললাম? কারণ আমাদের কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে।
অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সটা কিছু নয়, এই বর্গ ম্যাট্রিক্সের একটা ভাগ। ওকে, তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেটাকে আগে হতে হবে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা দেখো একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এটা দেখতে অনেকটা বর্গাকার। আচ্ছা, এটা যদি একটা বর্গক্ষেত্র হয় বা আয়তক্ষেত্র হয়, বর্গক্ষেত্র ধরো, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কোনটা? এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, দুটো কর্ণ থাকে। তার মধ্যে এই যে প্রারম্ভিক কর্ণ, এই যে প্রথম দিকে যে কর্ণটা, এই ফার্স্ট যে কর্ণটা আমরা ড্র করেছি, এই কর্ণটা বলা হয় প্রারম্ভিক কর্ণ। তাহলে এই প্রারম্ভিক কর্ণ বরাবর কে কে রয়েছে? এই যে ম্যাট্রিক্সটা রয়েছে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সে এই প্রারম্ভিক কর্ণ বরাবর কোন কোন পদটি আছে দেখো না। এই বরাবর পদটি রয়েছে 2 and 1, 2 আর 1, এই দুটি পদ রয়েছে। তো এই কর্ণ ম্যাট্রিক্স কি বলছে? কর্ণ ম্যাট্রিক্স বলছে এই যে প্রারম্ভিক কর্ণ বললাম এই বরাবর, কর্ণ বরাবর, সেই কর্ণ বরাবর পদগুলো কমপক্ষে একটা হলো অশূন্য, আর বাকি সব পদ যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলবো যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেটা হতে হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলির মধ্যে কোনো একটা বাদ দিয়ে বাকি সব পদ জিরো, অর্থাৎ কমপক্ষে একটা হলো অশূন্য হতে হবে। প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো আছে সেটা এমনটি নেই যে সবগুলো অশূন্য, কম করে একটা অশূন্য হলে হবে। অর্থাৎ প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি কম করে একটা অশূন্য আর বাকি সমস্ত পদ শূন্য। অর্থাৎ এই যে প্রারম্ভিক কর্ণ আছে সেই বরাবর পদগুলো কোনো একটা পদ শূন্য নয়, আর বাকি সব পদ যদি জিরো করে দিই তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ আমি একটা বর্গ ম্যাট্রিক্স নেব, সেই বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো শূন্য না করে বাকি সব পদ যদি শূন্য করে দিই তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে একটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবে। ধরো এখানে আমি লিখছি 2 0 1 এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো সারি রয়েছে 3টি, তাহলে 3 ক্রস স্তম্ভ কোটি রয়েছে 3টি, তাহলে 3 ক্রস 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এই বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি দেখো, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি 2 2 1, এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি বাদ দিয়ে বাকি সব পদ দেখো জিরো রয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। দ্যাটস মিন কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি বাদ দিয়ে বাকি সব পদ জিরো, বাকি সব পদ জিরো, আর এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলির মধ্যে কম করে একটা নন জিরো হলো, কম করে একটা অশূন্য থাকতে হবে, তাহলে সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। উদাহরণ দিচ্ছি, ধরো 0 0 0 2, এটাও কিন্তু আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করবে, কারণ প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো কে কে আছে? 0 আর 2। তাহলে দেখো এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো এই একটা পদ জিরো কিন্তু এটা নন জিরো, অর্থাৎ কম করে একটা হলো অশূন্য থাকতে হবে। আরো एग्जांपल দিচ্ছি, ধরো এটা 2 0 0 0 0 0 2 0 0 0 0, তাহলে এটা যে দেখতে পাচ্ছ এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কত ক্রমের? 3 ক্রস 3 ক্রমের। এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে তার প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি দেখো, এই বরাবর পদগুলো কি আছে? 0 রয়েছে, কিন্তু এটা 2 এটা 0, অর্থাৎ একটা কিন্তু নন জিরো, একটা জিরো নয়, এটাও কিন্তু আমাদের কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে পড়ে। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? না, যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি কমপক্ষে একটা হলো অশূন্য হবে, কম করে একটা হলো অশূন্য হবে, বাকিগুলো প্রত্যেকটা যদি শূন্য না হয় তাও সেটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স হবে, কিন্তু কম করে একটা আমাদের অশূন্য হতে হবে, আর কম করে একটা যেমন শূন্য না, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। নরমাল বলতে পারো যে যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো জিরো হয়, বাকি সব পদ জিরো, তাহলেই আমরা তাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আশা করি সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর কি রয়েছে আমাদের? স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সটা কি? চলো এটা জানা যাক। তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই যে কর্ণ ম্যাট্রিক্স, সেই কর্ণ ম্যাট্রিক্সটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। ওকে, এই কর্ণ ম্যাট্রিক্সটাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো কখন? যদি ওর প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো আছে সেটা সব একই, সব পদ যদি একই হয়, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি একই হয়ে যায়, তখন সেই কর্ণ ম্যাট্রিক্সটাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। কি রকম? ধরো 2 0 0 0 2 0 0 0 2, এই যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এই কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি দেখো, প্রত্যেকটাই কিন্তু 2 2 2,
প্রত্যেকটা পদে কিন্তু একই, এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স বলবো? এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো সব একই হবে তাকেই আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। আর কি রকম, যেমন ধরে এটা রয়েছে 7 0 0 7, এটাও একটা হচ্ছে আমাদের কি একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এই স্কেলার ম্যাট্রিক্সের কত ক্রমের? তিনটি সারি, তিনটি স্তম্ভ 3 ক্রস 3, দুটি সারি, দুটি স্তম্ভ 2 ক্রস 2। ওকে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি বুঝতে পারলে, স্কেলার ম্যাট্রিক্স কি বুঝতে পারলে। এরপর আছে আমাদের একক ম্যাট্রিক্স। আচ্ছা, একক ম্যাট্রিক্স কি? এর মধ্যেই তোমরা বুঝতে পারছো একক জিনিসটা। একক মানে কি? একক ম্যাট্রিক্সে কি বলছে? যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো সব এক হবে, 1 হবে, তাহলেই তাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স। কি রকম? ধরো আমি দিলাম এখানে 1 0 0 1, এটা আমাদের হবে একটা একক ম্যাট্রিক্স, কারণ প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 1 হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স। তার মানে এটা হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স। কত ক্রমের একক ম্যাট্রিক্স? 2 ক্রস 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। ওকে, আরেকটা এখানে एग्जांपल লিখছি 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আমাদের একটা একক ম্যাট্রিক্স। কত ক্রমের? তিনটি সারি, তিনটি স্তম্ভ, দ্যাটস মিন 3 ক্রস 3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। কারণ প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলি সেটা সব রয়েছে আমাদের 1, তাহলে এটাকে আমরা একক ম্যাট্রিক্স বলবো। ওকে, আশা করছি পুরোটা বুঝতে পারলে। সর্বপ্রথম কি হলো আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেটা কি ম্যাট্রিক্স হতে হবে? একটু আগে বললাম, সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কি ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো সেগুলো কমপক্ষে একটা অশূন্য, বাকি সব পদ শূন্য। অর্থাৎ এই কর্ণ বরাবর পদগুলির মধ্যে কোন একটা অশূন্য রেখে বাকি সব পদ যদি শূন্য করে দাও, তাহলে যে ম্যাট্রিক্সটা পাই তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে এটা 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 অ্যাকচুয়ালি প্রত্যেকটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আবার যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি একই হয়ে যাবে সেটাকে নাম দিচ্ছি আমরা স্কেলার ম্যাট্রিক্স। আবার যে কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি 1 হবে সেটাকে আমরা নাম দিচ্ছি একক ম্যাট্রিক্স। ওকে, তাহলে আশা করছি এই সকল সম্পর্কে বুঝতে পারলে যে কর্ণ ম্যাট্রিক্স কোনটা, স্কেলার ম্যাট্রিক্স কোনটিকে বলবো আমরা, আর একক ম্যাট্রিক্স কোনটা বলবো, এগুলো সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার। ওকে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ত্রিভুজ ম্যাট্রিক্স কি, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কি, এন্ড অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কি। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ত্রিভুজ ম্যাট্রিক্স ও লাস্ট হচ্ছে আমাদের অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স কি, দেন আমরা জানবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কি, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স কি। ওকে, তো সবথেকে প্রথম দেখো, ধরো এখানে আমি একটা বর্গক্ষেত্র লিখছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা আমাদের বর্গক্ষেত্র। আচ্ছা, এর যদি প্রারম্ভিক কর্ণটা আমরা ড্র করি, তাহলে দেখো এই যে প্রারম্ভিক কর্ণ, সেই প্রারম্ভিক কর্ণটি এই পুরো বর্গক্ষেত্রটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, ভাগ করছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কাজে লাগাবো এই ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, অধ ত্রিভুজ ম্যাট্রিক্সটি বোঝার জন্য। ঠিক আছে, ধরো সবথেকে প্রথম যেটা আসছে যে ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে। এখন এই ত্রিভুজ ম্যাট্রিক্স বলো বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলো বা অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বলো, এই ম্যাট্রিক্সগুলো হওয়ার জন্য সবথেকে আগে ম্যাট্রিক্সটিকে হতে হবে একটা বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা বর্গ ম্যাট্রিক্স কি ইতিমধ্যে আমরা প্রথমে ডিসকাস করেছি, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান হয় সেটাকে বেসিক্যালি আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখছি, ধরো 2 7 6 5 3 2 আর 5 9 7। ঠিক আছে, এখানে আমি একটা দেখো বর্গ ম্যাট্রিক্স লিখেছি। ঠিক আছে, এখানে একটা আমি বর্গ ম্যাট্রিক্স লিখেছি, যে বর্গ ম্যাট্রিক্সটি কত ক্রমের? 3 ক্রস 3 ক্রমের, কারণ তিনটি দেখো সারি রয়েছে ও তিনটি স্তম্ভ রয়েছে, তিনটি সারি
আর 3টি স্তম্ভ, তাই এটা 3 ক্রস 3 ক্রমের একটি কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। ওকে, এখন দেখো এই বর্গ ম্যাট্রিক্স, এরকম একটা বর্গ ম্যাট্রিক্সকে কখন আমরা ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো, এরকম একটা বর্গ ম্যাট্রিক্সকে কখন আমরা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো আর অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো, সেটা আমরা ডিসকাস করব। সবথেকে প্রথমে কি বললাম যে কর্ণ, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো দেখো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো দেখো না, কে কে রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 7 রয়েছে। তাহলে বলছে সবথেকে প্রথম আসছে আমাদের ত্রিভুজ ম্যাট্রিক্স। সবথেকে প্রথম আমাদের আসছে কি কি ম্যাট্রিক্স, ত্রিভুজ ম্যাট্রিক্স। যে ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে, ত্রিভুজ ম্যাট্রিক্স কোনটা, কোন ম্যাট্রিক্সটাকে আমরা ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো। বলছে ত্রিভুজ ম্যাট্রিক্স হতে গেলে সেটাকে আগে হতে হবে একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, কিরকম বর্গ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের এই প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলি সেটা যদি 0 হয়ে যায়, তখন সেই ম্যাট্রিক্সটিকে আমরা বলবো একটা ত্রিভুজ ম্যাট্রিক্স। ভালো করে দেখো, যদি আমরা এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 0 করে দিই, তাহলে এটা অনেকটা একটা ত্রিভুজের মতো দেখতে লাগবে। উপর দিকে একটা ত্রিভুজ আর নিচ দিকে একটা ত্রিভুজ, তাই এটাকে আমরা একটা ত্রিভুজ ম্যাট্রিক্স করবো। তাহলে চলো এটা করা যায়। তাহলে কি বললাম, ত্রিভুজ ম্যাট্রিক্স কি না, ত্রিভুজ ম্যাট্রিক্স হতে হলো ওটাকে আগে হতে হবে বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সে এই প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো রয়েছে সেগুলো যদি সব 0 হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকেই আমরা বলবো একটা ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজ ম্যাট্রিক্স হিসেবে দেখো প্রারম্ভিক কর্ণ বরাবর পদ কে কে রয়েছে, 2 3 আর 7, সেইগুলোকে সবগুলোকে 0 করে দাও। তাহলে 0 করে দিলাম, তারপরে 7 6 রয়েছে রইতে দাও, 5 এটা 0 2 করে দাও, আর লাস্ট রয়েছে 5 9 এটা 0 করে দাও। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, অর্থাৎ প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 0 করে, সেটা হচ্ছে একটা আমাদের ত্রিভুজ ম্যাট্রিক্স। অর্থাৎ কোন বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো যদি 0 করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে আমাদের একটা ত্রিভুজ ম্যাট্রিক্স। দ্যাটস মিন এটা হচ্ছে একটা ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা ভালো করে লক্ষ্য করো, যদি প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলোকে আমরা নিয়ে একটা কর্ণ ধরি, প্রারম্ভিক কর্ণ বরাবর একটা রেখা টানি, তাহলে সেই রেখাটি দেখো উপর দিকে একটা ত্রিভুজ তৈরি করছে আর নিচ দিকে একটা ত্রিভুজ তৈরি করছে। অর্থাৎ দুটো ত্রিভুজ আর কি কে বেসিক্যালি ভাগ করছে এরকম, ঠিক আছে, এরকম দেখতে হচ্ছে অনেকটা। তাই এটি হচ্ছে একটা ত্রিভুজ ম্যাট্রিক্স। উপরে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, নিচে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা একটা ত্রিভুজ ম্যাট্রিক্স বলছি। নেক্সট কি হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ঠিক আছে, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ওকে, আশা করছি তোমরা ত্রিভুজ ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছো। এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কোনটা, কাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো, নরমালি দেখো এখান থেকে আমরা বুঝবো, ঠিক আছে, যে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সটা কি। দেখো কত ছিল এখানে, 2 3 and 7। তাহলে কি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে না, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স হতে গেল সেটাকে আগে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তার মানে কি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 0 নয়, ঠিক আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স হতে গেলে সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখন কোন বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো, বলছে যে বর্গ ম্যাট্রিক্সে এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 0 না, অর্থাৎ যে 2 3 7 2 3 7 এ থাকবে, এটা 0 হবে না। কিন্তু এই প্রারম্ভিক কর্ণটি এই বর্গ ম্যাট্রিক্সটিকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে, দেখো এই প্রারম্ভিক কর্ণ বরাবর যদি আমরা একটা রেখা টানি, তাহলে দেখতে অনেকটা দুটো ত্রিভুজের মতো তৈরি হচ্ছে এরকম, উপর দিকে একটা ত্রিভুজ নিচ দিকে একটা ত্রিভুজ। দেখো এইখানে যদি জয়েন করি, উপর দিকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে আর নিচ দিকে বরাবর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ওকে, তাহলে বলছে যে কোন বর্গ ম্যাট্রিক্সের এই প্রারম্ভিক কর্ণগুলো 0 নয়, কিন্তু সেই প্রারম্ভিক কর্ণটি এই বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজে ভাগ করছে, উপর দিকে একটা ত্রিভুজ হচ্ছে, নিচ দিকে একটা ত্রিভুজ হচ্ছে, তার নিচের পদগুলি যদি 0 হয়ে যায়, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ উপর দিকে যে ত্রিভুজটা তৈরি হবে নরমালি দেখো এইটা হচ্ছে প্রারম্ভিক কর্ণ। তাহলে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি কে কে রয়েছে একটু চেক করো, এখানে রয়েছে 2, এখানে 3, এখানে রয়েছে 7। তাহলে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 0 করব না, তাহলে এই বরাবর পদগুলো 0 করব না। এই যে প্রারম্ভিক কর্ণটা সেটা দেখো দুটো ত্রিভুজে ভাগ করেছে, উপর দিকে একটা নিচ দিকে একটা। এই নিচ দিকের পদগুলো যদি 0 করে দিই, অর্থাৎ 5 5 আর যে 9 রয়েছে এই পদগুলো যদি আমরা 0 করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই আমরা বলবো, সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে, তো কোন বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 0 নয় 0 নয়, কিন্তু এই প্রারম্ভিক কর্ণটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজে ভাগ করে তার নিচের পদগুলি যদি 0 হয়, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। ওকে, তাহলে কি রকম দেখো এই প্রারম্ভিক কর্ণ বরাবর কে রয়েছে 2 7 6 নিলাম, এখানে 3 2 7 নিলাম, আর এই যে পদগুলো আছে নিচের পদগুলোকে আমরা কি করে দেব 0 করে দেব। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম
এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। দেখো এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো 2 3 7 0 নয়, কিন্তু এই যে প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো সেটা এই বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে উপর দিকে একটা নিচ দিকে একটা, তার নিচের পদগুলো 0 করে দিয়েছি, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে একটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আবার যখন এর উপরের যে ত্রিভুজটি রয়েছে বা ত্রিভুজ আকৃতির যে ক্ষেত্র রয়েছে সেই পদগুলোকে যদি 0 করে দিই তখন সেটাকে আমরা বলবো অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। অর্থাৎ অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স তাহলে কোনটি? অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের এই প্রারম্ভিক কর্ণটা, অর্থাৎ কোন বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি ওই বর্গ ম্যাট্রিক্সটিকে যে দুটি ত্রিভুজে ভাগ করছে, একটা উপর দিকে একটা নিচ দিকে, তার যদি উপরের পদগুলি 0 হয়, উপরের ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের পদগুলি যদি 0 হয় তখন সেটাকে আমরা অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো। তাহলে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স কি রকম হবে? দেখো এখানে দেখতে পাচ্ছ এই বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদ রয়েছে 2 7 আর 3। এই প্রারম্ভিক কর্ণটি দুটো ত্রিভুজে ভাগ করেছে, একটা উপর দিকে একটা নিচ দিকে। তাহলে উপর দিকে কি কোন কোন পদগুলো রয়েছে? 7 6 and 2। এগুলোকে 0 পুট করে দাও, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে আমাদের অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে এটা 0 বসাই দিচ্ছি, 6 7 and 2 কে, তাহলে এই 7 6 আর 2 কে 0 পুট করে দাও। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে আমাদের কি অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আশা করছি ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স সম্পর্কে খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ত্রিভুজ ম্যাট্রিক্সটা কি আমি হালকা ডিসকাস করে দিচ্ছি। ত্রিভুজ ম্যাট্রিক্সটা হচ্ছে যে একটা বর্গ ম্যাট্রিক্স রয়েছে, সেই বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো যদি 0 করে দিই তখন সেই ম্যাট্রিক্সকে বলবো ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কি? প্রারম্ভিক কর্ণটি ওই বর্গ ম্যাট্রিক্সকে যে দুটো ত্রিভুজে ভাগ করবে তার নিচের পদগুলি যদি 0 করে দিই তখন সেটাকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো। আর অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স কি? প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজে ভাগ করে তার ঊর্ধ্বের বা উপর দিকের পদগুলি যদি 0 করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলবো আমরা অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তাহলে পরিবর্তন ম্যাট্রিক্সটা কি? ধর কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধর কোন একটা ম্যাট্রিক্স হচ্ছে ঠিক আছে, এ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স, নাম দিলাম কোন একটা ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখছি। ধরো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 7 আর 3 6 5 0। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স দিলাম। আচ্ছা, এটা কত ক্রমের ম্যাট্রিক্স নিয়েছি? কয়টা সারি রয়েছে দেখো, একটি দুটি তিনটি সারি, 3 ক্রস কটি স্তম্ভ রয়েছে? দুটি। তাহলে 3 ক্রস 2 ক্রমের একটা আমরা ম্যাট্রিক্স দিলাম যার নাম হচ্ছে এ। ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এর পরিবর্তন ম্যাট্রিক্স কি হবে? আচ্ছা, ভালো করে দেখো, পরিবর্তন মানে পরিবর্তন করব, চেঞ্জ করব। কি চেঞ্জ করব? না, কোন একটা ম্যাট্রিক্স রয়েছে এ, তার সারি এবং স্তম্ভ বরাবর যে পদগুলি রয়েছে সেগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিই, কি রকম ভাবে চেঞ্জ করি? না, সারি বরাবর যে পদগুলো আছে সেগুলোকে যদি আমরা স্তম্ভ বরাবর লিখে দিই, আর স্তম্ভ বরাবর যে পদগুলি রয়েছে সেটা যদি আমরা সারি বরাবর লিখে দিই, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটিকে এই প্রদত্ত ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স বলবো। বুঝতে পারছো কি বললাম? তাহলে পরিবর্তন ম্যাট্রিক্স কি? কোন একটা ম্যাট্রিক্স এর সারি বরাবর পদগুলিকে যদি আমি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ বরাবর পদগুলিকে যদি সারি বরাবর লিখে দিই তাহলে যে নতুন ম্যাট্রিক্সটি পাওয়া যাবে তাকে ওই প্রদত্ত ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স বলবো। এবং তাকে কিভাবে প্রকাশ করব? না, তাকে প্রকাশ করব এ ড্যাশ বা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এর মাথায় টি বা এ ড্যাশ দ্বারা এই এ এর পরিবর্তন ম্যাট্রিক্সকে প্রকাশ করব। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার পরিবর্তন ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করব? এ ড্যাশ বা এ ট্রান্সপোজ। আর এটা সমান কি হবে? কি বললাম যে কোন একটা ম্যাট্রিক্সের সারি বরাবর পদগুলিকে আমরা স্তম্ভ বরাবর আর স্তম্ভ বরাবর পদগুলিকে সারি বরাবর লিখব। তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্তন ম্যাট্রিক্স, এ ড্যাশ বা এ টি। তাহলে আমরা ইয়ার ট্রান্সপোজ ম্যাট্রিক্সে বার করছি, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখছি। দেখো আমি কি বললাম? সারি বরাবর পদগুলিকে স্তম্ভ বরাবর আর স্তম্ভ বরাবর পদগুলিকে সারি বরাবর লিখবো। তাহলে এই স্তম্ভটা আমরা লিখি ফার্স্ট স্তম্ভটা। তাহলে কি করলাম? এই স্তম্ভটা নিয়ে এটাকে আমরা সারি বরাবর লিখে দিলাম। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের স্তম্ভ, এই স্তম্ভটাকে কি করব? সারি বরাবর লিখে দেবো। তাহলে এই স্তম্ভটা এইভাবে আছে, আমি একে তুললাম আর এইভাবে রেখে দিচ্ছি। তাহলে একে তুলে নিয়ে যদি এইভাবে রেখে দিই তাহলে কত হবে? 2 3 and 5। দেখো এই বরাবর রেখে দিলাম। তাহলে এই বরাবর যে স্তম্ভটা ছিল সেটাকে এই বরাবর লিখে দিলাম।
তাহলে 1 নম্বর স্তম্ভকে 1 নম্বর সারি বানিয়ে দিলাম, আর এটা 2 নম্বর স্তম্ভ, তাহলে 2 নম্বর স্তম্ভটাকে কি করব 2 নম্বর সারি বানিয়ে দেব, অর্থাৎ এটাকে এইভাবে উঠিয়ে এখানে রেখে দেব 7 6 0। তাহলে এই যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম এটাই হচ্ছে আমার এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ এই সারিগুলোকে স্তম্ভ বরাবর এর স্তম্ভগুলোকে সারি বরাবর লিখে দেব। ভালো করে লক্ষ্য করো, এর কয়টি সারি ছিল, 3টি সারি ছিল, 2টি স্তম্ভ। এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি 2টি সারি ও 3টি স্তম্ভ হয়ে গেল, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স তার পরিবর্তন ম্যাট্রিক্সের সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা কি হচ্ছে পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিবর্তন ম্যাট্রিক্স এর সারি অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স এ এর সারির সংখ্যা 3 ক্রস ক্রম যদি 3 ক্রস 2 হয়, কোন একটা ম্যাট্রিক্স তার ক্রম যদি 3 ক্রস 2 হয়, তার পরিবর্তন ম্যাট্রিক্সের ক্রম হবে 2 ক্রস 3, অর্থাৎ সারিগুলো স্তম্ভ হয়ে যায়, স্তম্ভগুলো সারি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছ এই যেটা সারি ছিল 2 7 সেটা স্তম্ভ হয়ে গেছে, 3 6 স্তম্ভ হয়ে গেছে, 5 6 সেটা স্তম্ভ হয়ে গেছে। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি স্তম্ভ আর স্তম্ভগুলোকে যদি সারি বরাবর লিখি, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে ওই ম্যাট্রিক্সটির পরিবর্তন ম্যাট্রিক্স বলা হবে। ওকে, তাহলে আশা করছি পরিবর্তন ম্যাট্রিক্স বুঝতে পেরেছো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পেরেছো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্তন ম্যাট্রিক্স আর কিছুই নয়, কোন একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সের স্তম্ভগুলিকে সারি বরাবর আর সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখলেই যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওর ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স। আর এটা কিভাবে প্রকাশ করা হবে, এডেস বা এ ট্রান্সপোজ। আরো দু একটা एग्जांपल দিলে বুঝতে পারবে। ধরো এখানে আমি একটা ম্যাট্রিক্স দিলাম বি, বি ম্যাট্রিক্সটা 2 7 6 8 0 2। ধরো এটা একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। আমি কি করছি এর পরিবর্তন ম্যাট্রিক্স লিখব। তাহলে এর পরিবর্তন ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করব, বি এর মাথায় ড্যাশ দাও বা বি ট্রান্সপোজ, বি এর মাথায় কি, এটা হবে এর পরিবর্তন। আর এটা কি হবে, না এর স্তম্ভগুলিকে সারি বরাবর লিখবো আর সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখবো। ওকে, তাহলে দেখো এটা ধরো প্রথম সারি, এটা দ্বিতীয় সারি। তাহলে প্রথম যে সারিটা আছে এই যে সারিটা, সেই সারিটাকে আমরা কি করব তুলবো, এখানে স্তম্ভ বানিয়ে দেবো। তাহলে এটা এইভাবে এইভাবে একে তুললাম আর এইভাবে রেখে দিলাম। তাহলে 2 7 0। একইভাবে দ্বিতীয় যে সারিটা রয়েছে সেই দ্বিতীয় সারিটাকে তুললাম আর দ্বিতীয় স্তম্ভে বসিয়ে দিলাম। তাহলে 6 8 2। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের পরিবর্তন, অর্থাৎ এর সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখে দিলাম, সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখে দিলাম আর স্তম্ভগুলোকে সারি বরাবর লিখে দিলাম। তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া গেল এটা হচ্ছে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে কিভাবে করতে হবে বুঝতে পারছো, সিম্পল কি করব, পুরো একটা 1 নম্বর সারিটাকে তুলে পুরো 1 নম্বর স্তম্ভটা বসিয়ে দিলাম। দেখো এটা 1 নম্বর সারি ছিল, এটা 2 নম্বর সারি ছিল, তাহলে পুরো 1 নম্বর সারিটিকে উঠিয়ে 1 নম্বর স্তম্ভে বসিয়ে দিলাম আর 2 নম্বর যে সারিটা ছিল সেটা 2 নম্বর স্তম্ভে বসিয়ে দিলাম, অর্থাৎ সারিগুলোকে তুলে স্তম্ভ বরাবর ঘুরিয়ে দিলাম, আর কিছু নয়। এটা হচ্ছে ওর পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স হচ্ছে এটা। আচ্ছা এই বি ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স ছিল, 2টি সারি ছিল, তাহলে 2 ক্রস 3টি স্তম্ভ, তাহলে 2 ক্রস 3 ক্রমের একটা ম্যাট্রিক্স ছিল। তার পরিবর্তন ম্যাট্রিক্সটা পাওয়া গেল আমাদের কয়টি স্তম্ভ রয়েছে, 3টি, তাহলে 3 ক্রস 2 ক্রমের একটা পরিবর্তন ম্যাট্রিক্স পাওয়া গেল। ওকে, তাহলে আশা করছি পরিবর্তন ম্যাট্রিক্স বুঝতে পেরেছো। কোন একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার পরিবর্তন ম্যাট্রিক্স কি করে বার করতে হয় তোমরা করতে পারবে। ওকে, এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে পজিশন ম্যাট্রিক্স আর বিপজিশন ম্যাট্রিক্স। আচ্ছা পজিশন ম্যাট্রিক্স আর বিপজিশন ম্যাট্রিক্স জানার আগে দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে আগে জেনে নিতে হবে। একটা হচ্ছে দুটি ম্যাট্রিক্সের সমতা জেনে নেবো আগে, আর তারপর যেটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রক্রিয়া, যেটা আমরা বলেছিলাম যে পরে ডিসকাস করবো। ম্যাট্রিক্সের অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, লাইক দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে, আর একটা ম্যাট্রিক্সের একটা স্কেলার দ্বারা গুণ, এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটি প্রক্রিয়া। তো তাদের মধ্যে একটা ম্যাট্রিক্সের প্রক্রিয়া জেনে নেবো যাতে আমাদের প্রতিসম বা বিপতিসম ম্যাট্রিক্সটা বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আগে আমরা জেনে নেবো, ঠিক আছে, তাহলে প্রতিসম বিপতিসম ম্যাট্রিক্সটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো তার আগে আমি যেটা বললাম যে দুটি ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে আমরা জেনে নিই, ঠিক আছে, দুটি ম্যাট্রিক্সের সমতা, দুটি ম্যাট্রিক্সের সমতা। দুটি ম্যাট্রিক্সের সমতা মানে কি, সমতা মানে সমান, অর্থাৎ দুটি ম্যাট্রিক্স কখন আমরা সমান বলবো। দুটো ম্যাট্রিক্স আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে, বি একটা ম্যাট্রিক্স রয়েছে, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কখন আমরা সমান করবো সেটা আমরা জানবো। তাহলে ধরেছি এ, ধরো এখানে রয়েছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে A11 প্রথম পদটা, A12 A21 A22, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমি ধরলাম একটা 2 ক্রস 2 ক্রমের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, 2 ক্রস 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এবার বি যে ম্যাট্রিক্সটা সেটাও আমরা ধরো 2 ক্রস 2 এর নিলাম, B11
B12 B21 B22 এটা হচ্ছে আমাদের 2 ক্রস 2 ক্রম ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এই বিটা যে বি ম্যাট্রিক্স আছে সেটা যদি আমরা 2 ক্রস 2 ক্রমে না নিতাম, B11 B12 ধরো B13 যে B21 B22 আর B23 ধরো আমি নিলাম 2 ক্রস 3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে ধরো আমি বললাম দুটো ম্যাট্রিক্সের সমতা, অর্থাৎ দুটি ম্যাট্রিক্স কখন সমান হবে। তাহলে ধরো এই A ম্যাট্রিক্সটা আছে 2 ক্রস 2 ক্রমের আর B ম্যাট্রিক্সটা 2 ক্রস 2 ক্রমের, বা আমরা 2 ক্রস 2 ক্রমে নিলাম না, ধরো আমরা 2 ক্রস 2 ক্রমে নিলাম না, আমরা নিলাম 2 ক্রস 3 ক্রমে। তাহলে যেহেতু এই দুটোর ক্রম আলাদা, ইয়া সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা ইয়া সারি স্তম্ভের সংখ্যা সমান নয়, তাহলে সেই দুটো ম্যাট্রিক্স কখনো কিন্তু সমান হবে না। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সকে সমান হতে গেলে অবশ্যই তাদের ক্রমগুলোকে কিন্তু একই হতে হবে। তাহলে দুটি ম্যাট্রিক্সের সমতার ফার্স্ট যে শর্ত সেটা কি, দুটি ম্যাট্রিক্সের ক্রমটা কিন্তু সেম হতে হবে। এটা যদি 2 ক্রস 2 ক্রমের হয় এটা 2 ক্রস 2 ক্রমের হতে হবে, এটা যদি 5 ক্রস 6 ক্রমের হয় তাহলে এটাও 5 ক্রস 6 ক্রমের হতে হবে, অর্থাৎ একই ক্রমের হতে হবে। এটা হলো ফার্স্ট শর্ত। তাহলে ফার্স্ট শর্তটা কি, দুটি ম্যাট্রিক্স এর সমতা থেকে আমরা বুঝতে পারছি যে ক্রম একই হতে হবে। কি হতে হবে, ক্রম একই হতে হবে, অর্থাৎ একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে, একই ক্রম। এটা যদি 2 ক্রস 2 হয় এরও 2 ক্রস 2, 2 ক্রস 3 তাহলে এটাকেও 2 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সকে আমরা তখনই সমান করব যদি ফার্স্ট শর্ত মানে সেই ফার্স্ট শর্তটা কি, ক্রম দুটোকে একই হতে হবে। অর্থাৎ এটা যদি 2 ক্রস 2 তাহলে এটাকেও 2 ক্রস 2 হতে হবে, 2 ক্রস 3 হলে হবে না। তাই আমি কি করলাম, এই ম্যাট্রিক্সটা নিলাম। তাহলে এ একটা ম্যাট্রিক্স A11 A12 এই পদগুলো রয়েছে যেটা 2 ক্রস 2, আর বি ম্যাট্রিক্সের মধ্যে এই পদগুলো রয়েছে যেটা 2 ক্রস 2 এই ক্রমের বলে। তাহলে ফার্স্ট হচ্ছে এই দুটো ম্যাট্রিক্স সমান তখনই হবে যদি ওদের ক্রমগুলো একই হয়। সেকেন্ড শর্তটা কি, সেকেন্ড শর্তটা হচ্ছে যে এর 1 নম্বর সারি ও 1 নম্বর স্তম্ভের সংযোগস্থলে যা পদ থাকবে এখানেও কিন্তু তাই পদ থাকতে হবে। মানেটা কি, মানে হচ্ছে যে aij is equals to bij হতে হবে। মানেটা কি, মানে 1 নম্বর সারি ও যে নম্বর স্তম্ভের সংযোগস্থলে যে পদটা থাকবে এই সেটটার মধ্যে, সরি এই ম্যাট্রিক্সের মধ্যে, এই বি ম্যাট্রিক্সের মধ্যেও ওই সেম পদটি থাকতে হবে। মানে কি, ভালো করে লক্ষ্য করো, এর এটা প্রথম সারি প্রথম স্তম্ভ কে রয়েছে, A11 পদটি রয়েছে। আচ্ছা এই বি ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর স্তম্ভের পদ কে রয়েছে, B11 রয়েছে। তাহলে এই দুটো পদকে সমান হতে হবে। একই ভাবে এই 1 নম্বর সারি আর 2 নম্বর স্তম্ভের পদকে 1 2, একই ভাবে এর 1 নম্বর সারি 2 নম্বর স্তম্ভের পদ কি B12, এই দুটোকে সমান হতে হবে। অর্থাৎ aij equals to bij হতে হবে। অর্থাৎ A11 B11, A21 B21, A12 B12, A22 B22 এই পদগুলোকে কিন্তু সমান হতে হবে। অর্থাৎ সকল aij সমান bij হতে হবে ওই দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে আমরা বলবো যে এই দুটো ম্যাট্রিক্স সমান। ওকে, তাহলে দুটি ম্যাট্রিক্সের সমতা কি সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দুটো ম্যাট্রিক্সের কখন আমরা সমান করব, দুটি ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য দুটো শর্ত মেনলি মানতে হবে। একটা হচ্ছে যে একই ক্রমের হতে হবে, এটা যত ক্রমের ম্যাট্রিক্স হবে এটাকে ঠিক তত ক্রমেরই ম্যাট্রিক্স হতে হবে। আর সেকেন্ড শর্তটা হচ্ছে যে সকল aij সমান সকল bij, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের 1 নম্বর স্তম্ভ 1 নম্বর সারিতে যা পদ থাকবে, 1 নম্বর স্তম্ভ 1 নম্বর সারিতে যা পদ থাকবে এরও 1 নম্বর সারি 1 নম্বর স্তম্ভতে সেই পদ দিয়ে থাকতে হবে। এখানে 2 নম্বর সারি ও 2 নম্বর স্তম্ভে যা পদ থাকবে এই ম্যাট্রিক্সেরও 2 নম্বর সারি ও 2 নম্বর স্তম্ভে সেই পদ দিয়ে থাকতে হবে। তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই দুটি ম্যাট্রিক্স সমান, না হলে কিন্তু আমরা এই দুটি ম্যাট্রিক্সের সমান বলবো না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে সমান ম্যাট্রিক্সের উদাহরণ কি রকম ধরে লিখছি। এখানে ধরো আমাদের এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 2 3 4 6, 2 3 4 6 এটা হচ্ছে এই ম্যাট্রিক্স। তার বি ম্যাট্রিক্সে কি হবে, এটা 2 ক্রস 2, তার বি ম্যাট্রিক্সটাও আমাদের 2 ক্রস 2 এ থাকতে হবে। আর কি এখানে যদি আমাদের 2 থাকে তাহলে এরও এখানে 2 এ থাকতে হবে, এখানে যদি 4 তাহলে এখানেও এর 4 এ থাকতে হবে, এখানে 3 আছে এখানে 3 এ থাকতে হবে, এখানে 6 তাহলে এখানেও 6 থাকতে হবে। তাহলে আমরা বলবো যে এই দুটো ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স। ওকে, এটা এখানে বলা আছে, আর বেশি কিছু না। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। চলো আচ্ছা, এবার কি বললাম যে প্রতিসম বিপরীতসম ম্যাট্রিক্সে আসার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রক্রিয়া। ম্যাট্রিক্সের যে প্রক্রিয়া, ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রক্রিয়া, সেই ম্যাট্রিক্সের প্রক্রিয়ার মধ্যে এই প্রক্রিয়াটা সম্পর্কে জানবো। ফার্স্ট প্রক্রিয়া সেটা কি, একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ, ঠিক আছে, একটি ম্যাট্রিক্সকে একটি
ম্যাট্রিক্সকে একটি স্কেলার দ্বারা গুণ, স্কেলার দ্বারা গুণ। একটা ম্যাট্রিক্সকে একটি স্কেলার দ্বারা গুণ, অর্থাৎ একটা ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ করব। স্কেলার বলতে কোন একটা সংখ্যা, ধরো 2 3 4 5 6 যে কোনো একটা সংখ্যা দ্বারা আমরা একটা ম্যাট্রিক্সকে কি করব, গুণ করব। এইটা জেনে, ঠিক আছে? তো সেই গুণ করলে একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা কি, সেটা সম্পর্কে জানো। ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সে ধরো হচ্ছে 2 6 5 3, ওকে? এক্সাম্পল দিয়ে বলি, আমি কি করছি, এই ম্যাট্রিক্সটিকে আমি 6 দ্বারা গুণ করছি, মানে 6 ইনটু 8। স্কেলার বলতে এখানে কত রয়েছে, 6, তাহলে 6 দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটাকে গুণ করলাম। তাহলে গুণ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা কি, এই যে 6, সেই 6টা কি হবে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদের সাথে গুণ করবে। অর্থাৎ এই যে 6 যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ স্কেলারটি রয়েছে, সেটা কি হয়, একটা ম্যাট্রিক্সের সাথে গুণ মানে ওই ম্যাট্রিক্সের যতগুলো পদ রয়েছে সেই প্রত্যেকটা পদের সঙ্গে গুণ। অর্থাৎ এই 6টা 6 যেটা রয়েছে সেটা প্রত্যেকের সাথে গুণ হবে, অর্থাৎ 2 ইনটু 6 আর 6 ইনটু 6 5 ইনটু 6 আর 3 ইনটু 6 গুণ করলে কি পাওয়া যায়, এখানে পাবো 12 30 36 আর 18। এটা হলো আমাদের একটা ম্যাট্রিক্সের গুণ, আর কিছু না। একটা স্কেলারকে একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ করলে সেই স্কেলারটা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যায়, প্রত্যেকটা পদের সাথে গুণ। ওকে, আচ্ছা আমরা এটাকে এইভাবে করতে পারি, ইনভার্সলি ক্যালকুলেশন করতে পারি। কি রকম, যেমন ধরো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটা পদের সাথে কত গুণ রয়েছে, 6। তাহলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা থেকে আমরা 6টা কমন নিয়ে বাইরে বার করতে পারি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 6 ইনটু 6, প্রত্যেকটা থেকে 6 কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকছে এখানে 2 5 6 এখানে 3। আচ্ছা 6 ইনটু, এটা কোন ম্যাট্রিক্স, এটাই তো হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে 6 ইনটু এভাবেও কিন্তু আমরা এটা করতে ইনভার্স ক্যালকুলেশন। তাহলে আশা করছি স্কেলারের গুণ বা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। তাহলে একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ মানে কি, কোন একটা ম্যাট্রিক্স আছে সেটাকে যে স্কেলারটা দিয়ে গুণ করব, সেই স্কেলারটা কি হবে, সেই ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের সাথে গুণ হয়ে যাবে। যতগুলো পদ রয়েছে সে প্রত্যেকটা পদের সঙ্গে সেই স্কেলারটা গুণ হয়ে যাবে। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো। চলো এবারে প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্সে যাওয়া যাক। এখন আমরা যেটা সম্পর্কে ডিসকাস করব বা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা প্রতিসম ম্যাট্রিক্স কোনটি আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কোনটি? সর্বপ্রথম আছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মানে কি, ধরো কোন একটা ম্যাট্রিক্স আছে এ, ওকে? ধরো কোন একটা ম্যাট্রিক্স ধরি এ হলো কোন একটি ম্যাট্রিক্স, ওকে? কোন একটা ম্যাট্রিক্স ধরলাম এ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স, ওকে? তাহলে অতএব এ এর পরিবর্তন ম্যাট্রিক্সও পাবো। কোন একটা ম্যাট্রিক্স আছে এ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স, তাহলে এই এ ম্যাট্রিক্সের আমরা একটা পরিবর্তন ম্যাট্রিক্সও পাবো। কিভাবে পাবো, একটু আগে আমরা আলোচনা করলাম পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সপোজটা, যে কোন একটা ম্যাট্রিক্স এ তার সারি বরাবর পদগুলি স্তম্ভ বরাবর আর স্তম্ভ বরাবর পদগুলিকে সারি বরাবর লিখে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে ওর পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে এ হলো কোন একটা ম্যাট্রিক্স, তাহলে এ এর পরিবর্তন ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয় ওখানেই আমরা জানলাম না, এ এর পরিবর্তন ম্যাট্রিক্স সমান কিভাবে ডিফাইন করা হয়, এ ড্যাশ বা এ ট্রান্সপোজ আকারে। তাহলে এ হলো কোন একটা ম্যাট্রিক্স, এ এর পরিবর্তন ম্যাট্রিক্স হচ্ছে এ ড্যাশ বা এ ট্রান্সপোজ, ওকে? তাহলে কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমরা কি করব, তার পরিবর্তন ম্যাট্রিক্সটা বার করব। এখন যদি দেখা যায় যে কোন একটা ম্যাট্রিক্স এ কোন একটা ম্যাট্রিক্স আর ওর পরিবর্তন ম্যাট্রিক্স দুটো যদি সমান হয়ে যায়, অর্থাৎ যদি দেখা যায় যে এ সমান সমান এ ট্রান্সপোজ, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটা যদি ওর পরিবর্তন ম্যাট্রিক্সের সাথে সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ওই ম্যাট্রিক্সটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তখন সেই ম্যাট্রিক্সকে বলবো প্রতিসম, ওকে? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে কোন একটা ম্যাট্রিক্সকে ওর ট্রান্সপোজের সাথে সমান হবে, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স ওর পরিবর্তন ম্যাট্রিক্সের সঙ্গে সমান হলে আমরা বলবো যে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। আর কোন একটা ম্যাট্রিক্স যদি ওর ট্রান্সপোজের নেগেটিভের সাথে সমান হয়, অর্থাৎ এ সমান মাইনাস এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ সমান মাইনাস এ যদি হয়, তখন সেটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম, বাস আর কিছু না।
তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কি আর বিপদসম ম্যাট্রিক্স কি? না, এ হচ্ছে ধরো কোন একটা ম্যাট্রিক্স। আচ্ছা, সেই ম্যাট্রিক্সটিকে আমরা পরিবর্তন ম্যাট্রিক্স বার করব। আর যদি দেখা যায় যে ওই ম্যাট্রিক্সটা ওর পরিবর্তন ম্যাট্রিক্সের সাথে সমান হয়ে যাচ্ছে, তখন বলবো যে ওটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি ওর নেগেটিভের সাথে সমান হয় তাহলে সেটা হবে আমাদের বিপদসম ম্যাট্রিক্স। কি বললাম? যে সমান হতে হবে, সমান। আচ্ছা, যেই সমান বললাম সেখানে একটা সমতা জিনিস চলে এলো, সমতা। আর দুটি ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স আর এ ড্যাশ একটা আলাদা ম্যাট্রিক্স। তাহলে এই যে দুটো আলাদা, এ একটা ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স, তাহলে দুটি ম্যাট্রিক্স সমান হচ্ছে, সমতা জিনিসটা আসছে। আর সমতা জিনিসটা যেই আসবে তখন আমাদের সমান হওয়ার যে শর্তগুলো একটু আগে বললাম, যে সমান হতে গেলে অবশ্যই তাদের ক্রমগুলো একই হতে হবে। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা এ, যত ক্রমের ম্যাট্রিক্স হবে ওর ট্রান্সপোজটাকে ঠিক তত ক্রমের এই ম্যাট্রিক্স হতে হবে। আর এর যে যে পদগুলো থাকবে ঠিক এর তাই পদ, সেই পদগুলোই থাকতে হবে। এখন ফার্স্ট কন্ডিশন আছে যে যত ক্রমের এটা হবে ঠিক তত ক্রমের এই ম্যাট্রিক্সটা হতে হবে, ওর পরিবর্তন ম্যাট্রিক্সটা। নরমালি দেখো, ধরো এ একটা ম্যাট্রিক্স, সেটা যদি 2x2 ক্রমের, 2x3 ক্রমের হয়, তাহলে এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সেটা কত ক্রমের হয়? সেটা 3x2 ক্রমের হয়। অর্থাৎ তখন কিন্তু দুটো ম্যাট্রিক্স, অর্থাৎ এ আর ওর পরিবর্তন ম্যাট্রিক্সটা কখনো সমান হবে কি? কখনো সমান হতে পারবে না, যদি তার সারি আর স্তম্ভের সংখ্যা সমান না হয়। এটা যদি 2x3 হয় তাহলে তার ট্রান্সপোজটা 3x2 ক্রমের হবে। আর আমরা সমতায় জানি যে সমান দুটি ম্যাট্রিক্স সমান হতে গেলে ওদের ক্রম একই হতে হবে, একই হতে হবে। তাহলে যদি সেই ম্যাট্রিক্সটি 2x3 বা 3x4, অর্থাৎ এক কথা বলতে গেলে সেই ম্যাট্রিক্সটা যদি আয়তাকার ম্যাট্রিক্স হয়, তাহলে সেটা কখনোই কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হবে না। কারণ তখন সেই ম্যাট্রিক্সের ওই ম্যাট্রিক্সটা এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার ক্রম কখনোই কিন্তু একই হবে না। আর যদি ক্রম একই না হয় তাহলে সমান তো হবে না। আর আমরা যদি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে বা বিপদসম ম্যাট্রিক্স হতে গেলে তার ট্রান্সপোজের সাথে সমান হতে হবে বা ট্রান্সপোজের নেগেটিভের সাথে সমান হতে হবে। তাহলে সমান হতে গেলে অবশ্যই ক্রম একই হতে হবে। ক্রম যদি একই হতে হয় তাহলে সেটাকে কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স হওয়া যাবে না। অর্থাৎ যদি এ আমরা একটা আয়তাকার ম্যাট্রিক্স নিই তাহলে তার ট্রান্সপোজটা কখনোই কিন্তু সমান হবে না। কারণ এ একটা ম্যাট্রিক্স যত ক্রমের হবে ওর ট্রান্সপোজটা ঠিক আলাদা ক্রমের হয়ে যাবে যদি আয়তাকার ম্যাট্রিক্স নিই তো। বাট যদি আমি এ ম্যাট্রিক্সটা আয়তাকার ম্যাট্রিক্স না নিই, বর্গ ম্যাট্রিক্স নিই, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু ধরো এটা 2x2 ক্রমের নিই, তাহলে এর ট্রান্সপোজটাও কিন্তু আমাদের 2x2 ক্রমেরই পাওয়া যাবে। অর্থাৎ এটা যদি যত ক্রমের নেব বর্গ ম্যাট্রিক্সটা ঠিক তত ক্রমের এই বর্গ ম্যাট্রিক্সটা মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও আমরা ঠিক তত ক্রমেরই পাবো যদি আমরা এটা কি ম্যাট্রিক্স নিই? বর্গ ম্যাট্রিক্স নিই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে প্রতিসম বা বিপদসম ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই সেটাকে আমাদের বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কারণ বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা ক্রমগুলো একই থাকে, 2x2, ওর ট্রান্সপোজেরও 2x2। একটা ম্যাট্রিক্স 3x3, তাহলে ওর ট্রান্সপোজেরও আমরা 3x3 এ পাবো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছিল না। আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা যদি 2x3 হয় তাহলে ওর ট্রান্সপোজটা আমাদের 3x2 হয়ে যাবে। তাহলে এ কখনোই এ ট্রান্সপোজের সাথে সমান কিন্তু হবে না। আর প্রতিসম বা বিপদসম ম্যাট্রিক্স হতে গেলে তো সমান হতে হয়। তাহলে আমাদের প্রতিসম বা বিপদসম ম্যাট্রিক্স হতে গেলে ওকে বর্গ ম্যাট্রিক্সই হতে হবে, আয়তাকার ম্যাট্রিক্স হওয়া যাবে না। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা চলো নেক্সট আমরা যেটা জানবো, তাহলে কি বললাম যে প্রতিসম বা বিপদসম ম্যাট্রিক্স কি? কোন একটা ম্যাট্রিক্স এ, আচ্ছা ম্যাট্রিক্সটা কেমন? বর্গ ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্সটাকে অবশ্যই হতে হবে বর্গ ম্যাট্রিক্স, তাহলে কিন্তু প্রতিসম বা বিপদসম ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ সেটা প্রতিসম বা বিপদসম ম্যাট্রিক্স হবে না। তাহলে এ হলো কোন একটা ম্যাট্রিক্স, এ এর পরিবর্তন ম্যাট্রিক্স হচ্ছে এ ড্যাশ বাই ট্রান্সপোজ। এখন যদি এই এ ম্যাট্রিক্সটা এর ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্সের সাথে যদি সমান হয়ে যায় তাহলে বলবো সেটা প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি ওর নেগেটিভের সাথে সমান হয় তখন সেটা বলবো একটা বিপদসম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে চলো এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে কিন্তু বোঝা যায় আর বুঝে নেব। আর প্রতিসম ম্যাট্রিক্সকে কিভাবে রিপ্রেজেন্ট করব, ধরো বলে দেওয়া আছে যে একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দাও বা এক্সাম্পল দাও, তাহলে কিভাবে আমরা সেটা লিখবো চলো জেনে নেওয়া যাক। তাহলে ধরো এখানে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্স ধর 2x2 ক্রমে নিলাম 2 3 6 5। ওকে, আর এর ট্রান্সপোজটা আমি বানাচ্ছি, এর ট্রান্সপোজ। তাহলে এর যেটা সারি থাকবে সেগুলোকে স্তম্ভ বরাবর লিখবো, স্তম্ভগুলোকে সারি বরাবর। তাহলে আমি কি করছি, এই যে সারিটা রয়েছে এই সারিটিকে 1 নম্বর সারি
সেটা তুলে নিয়ে 1 নম্বর স্তম্ভে রেখে দিলাম তাহলে 2 3 আর 2 নম্বর সারিকে 2 নম্বর স্তম্ভে রেখে দিলাম এই যে এটা 6 5 সেটাকে এইভাবে এখানে রেখে দিলাম 6 5 তাহলে এটা হচ্ছে ট্রান্সপোজ। এখন ভালো লক্ষ্য করো যখনই এর ট্রান্সপোজ করলাম তখন কোন কোন পদগুলো চেঞ্জ হলো। দেখো প্রারম্ভিক কর্ণবরাবর পদগুলো কিন্তু একই রয়েছে আর বাকি যে পদগুলো রয়েছে সেগুলো কিন্তু পারস্পরিক স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানের পদটি এখানে, এখানের পদটি এখানে চলে গেছে। ওকে, এটা 2 × 2 ক্রমে নিলাম, 2 × 2 ক্রমে নিলাম। এখন আমরা 3 × 3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি। এই ম্যাট্রিক্সের ধরো নাম দিলাম তো 2 3 6 5 6 2 আর 3 9 2, এটা একটা ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে বলা এই ট্রান্সপোজটা কি হবে? সেম, তিনটি সারি রয়েছে, তিনটি স্তম্ভ, 3 × 3 এর সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখছি। তাহলে দেখো এটা একটা সারি, এই সারিটাকে তুলে নিয়ে এখানে স্তম্ভ বরাবর রেখে দিচ্ছি। তাহলে এই যে সারিটি এটা পুরোটা নিলাম এখানে রাখলাম, তাহলে 2 3 6। সেকেন্ড সারি তুললাম এখানে রাখলাম, তাহলে 5 6 2। থার্ড সারি তুললাম থার্ড স্তম্ভে রেখে দিলাম 3 9 2। তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আবার ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স, কারণ দুইটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, তাহলে পরিবর্তন ম্যাট্রিক্সটা একই ক্রমের হবে। কিন্তু এই ম্যাট্রিক্স দুটো কি সমান? এই ম্যাট্রিক্স দুটো কি সমান? চেক করো না। এই ম্যাট্রিক্সটা আছে, এখানে 2 রয়েছে, এখানে 2, কিন্তু এখানে 3 এখানে 6 একই নয়, আবার এখানে 6 এখানে 3, তাহলে এই দুটো ম্যাট্রিক্স কিন্তু সমান ম্যাট্রিক্স নয়। তার মানে A is not equals to A ট্রান্সপোজ। দুটো ম্যাট্রিক্স সমান হতে গেলে দুটো কন্ডিশন ফুলফিল করতে হয়, এক হচ্ছে ক্রম আর থার্ড কি সেকেন্ড কি যে যে পদগুলো এর মধ্যে থাকবে সেই সব পদগুলো এখানেও থাকতে হবে আর ওই একই জায়গায় থাকতে হবে। অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর স্তম্ভে যা পদ থাকবে এরও তাই পদ থাকতে হবে, 2 নম্বর সারি আর 1 নম্বর স্তম্ভে যা পদ থাকবে এরও তাই থাকতে হবে। কিন্তু দেখো এটার ক্ষেত্রে 1 নম্বর সারি 2 নম্বর সারি আর 1 নম্বর স্তম্ভে 6 রয়েছে, কিন্তু এর 2 নম্বর সারি আর 1 নম্বর স্তম্ভে 3 রয়েছে, তাই দুটি ম্যাট্রিক্স সমান নয়। একইভাবে এই যে ম্যাট্রিক্সটা এটাও কিন্তু আমাদের সমান নয়। A ট্রান্সপোজ is not equals to A equals to A is not equals to A ট্রান্সপোজ। ওকে, তাহলে এই দুটো কিন্তু আমাদের এই দুটো ম্যাট্রিক্স আমাদের প্রতিসম বা বিপরীত ম্যাট্রিক্স হতে পারবে না। এখন ভালো লক্ষ্য করো যে যখন আমরা এদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানালাম তখন কিন্তু ওদের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো কোনো চেঞ্জ হয়নি। 2 6 2 এ রয়েছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তো, আর এই নরমাল ম্যাট্রিক্সটা তো 2 6 3 এ রয়েছে। শুধুমাত্র চেঞ্জ হয়েছে কোন কোন পদগুলো দেখো, এই পদটি আর এই পদটি দেখো জায়গা পরিবর্তন করেছে, স্থান পরিবর্তন করেছে। এখানে 3 6 এখানে 3 6, এখানে 9 2 ছিল এখানে 2 9, অর্থাৎ এই বরাবর যে পদগুলো রয়েছে সেই পদগুলো পারস্পরিক স্থান পরিবর্তন করছে। তাহলে আমি যদি এই বরাবর পদগুলো একই রেখে দিই, অর্থাৎ এখানে 3 থাকলে এখানেও 3 রেখে দিলাম, এখানে 6 তাহলে এখানেও 6 রেখে দিলাম, এখানে 2 তাহলে এখানেও 2 রেখে দিলাম, তাহলে আমাদের সুবিধা কি হবে? যখন আমরা ট্রান্সপোজ করব তখন ওই পদগুলো ইন্টারচেঞ্জ হয়ে একই থাকবে, তখন ওই ম্যাট্রিক্সটা আর ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সমান হয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি ওপরে দেখো, খুব সহজে বুঝতে পারবে। ধরো এই ম্যাট্রিক্সটা নিলাম, তাহলে কি বললাম? কর্ণ বরাবর পদগুলো কোনো চেঞ্জ হয়নি, দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও ওই পদগুলোই থাকে, তাহলে আমরা ওই বরাবর কোনো চেঞ্জ করব না। ধরো 2 3 5 আর এখানে ধরো 6 এখানে 2। ওকে, আমাদের চেঞ্জ হয় কোনটা? এই পদটা আর এই পদটা ট্রান্সপোজের সময় চেঞ্জ হয়, এই পদটার সাথে এই পদটা চেঞ্জ হয়। তাহলে আমরা এই বরাবর পদগুলো একই রেখে দেব, এই বরাবর পদগুলো একই রেখে দেব। এখানে 3 তাহলে এখানেও 3 রেখে দিলাম, এখানে 5 নিয়েছি তাহলে এখানেও কিন্তু 5 নিয়ে নেব। আর এখানে যদি আমি 7 নিই তাহলে এখানে আমরা 7 নিয়ে নেব, কারণ এর সাথে এই পদটা চেঞ্জ হয়, এর সাথে এই পদটা চেঞ্জ হয়, এর সাথে এই পদটা চেঞ্জ হয়। তাহলে এখন যদি আমরা এর ট্রান্সপোজ বানাই তাহলে এই পদগুলো চেঞ্জ হয়ে ওই ম্যাট্রিক্সটাই আমরা পেয়ে যাব। দেখো এখন আমরা এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করছি, তাহলে এখন এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করা হবে। এটা হচ্ছে 3 × 3, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স 3 × 3 হবে। এখন চেঞ্জ করো, পরিবর্তন ম্যাট্রিক্স বার করা। দেখো এটা হচ্ছে প্রথম সারি, এই সারিটাকে তুললাম স্তম্ভ বরাবর রেখে দিলাম, তাহলে 2 3 5 2 3 5। এটা সেকেন্ড সারি, সেকেন্ড সারিটাকে তুললাম সেকেন্ড স্তম্ভে রেখে দিলাম, তাহলে 3 6 7। আর থার্ড স্তম্ভ থার্ড সারি 3 নম্বর সারিকে তুলে নিয়ে 3 নম্বর স্তম্ভে রেখে দিলাম 5 7 2। একটু লক্ষ্য করো না ম্যাট্রিক্স দুটো একই না আলাদা, 2 2 3 3 5 3 6 7 5 7 2। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই ম্যাট্রিক্সটা আর ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে এই এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স হবে।
এটা হবে পজিশন ম্যাট্রিক্স, কারণ এ আর এ ট্রান্সফর্ম ম্যাট্রিক্স সমান হয়ে যাচ্ছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে পজিশন ম্যাট্রিক্স কি আর কিভাবে পজিশন ম্যাট্রিক্স আমরা বানাবো। পজিশন ম্যাট্রিক্স বানাতে গেলে আমরা কি বুঝলাম যে প্রারম্ভিক কর্ণবরাবর পদগুলো আমরা কোনো চেঞ্জ করবো না, কারণ প্রারম্ভিক কর্ণবরাবর পদগুলো সেম থাকে, কিন্তু আমাদের চেঞ্জ হয় এই পদগুলো চেঞ্জ হয়। তাই যে যে পদগুলো ইন্টারচেঞ্জ হয় সেই পদগুলো আমরা একই করে দিলাম। একই করার পর সুবিধা কি হলো যে চেঞ্জ হওয়ার পরও ওই সেম ম্যাট্রিক্সটাই আমাদের থাকলো। তো আশা করছি যে পজিশন ম্যাট্রিক্স যদি বানাতে বলা হয় বা এক্সাম্পল দিতে বলা হয় তাহলে তোমরা নিজে থেকে বানাতে পারবে। ওকে, নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে আমাদের বি পজিশন ম্যাট্রিক্স। আচ্ছা, বি পজিশন ম্যাট্রিক্স দেখো, বি পজিশন ম্যাট্রিক্স কাকে বলে না, যদি ওই এ ম্যাট্রিক্সটা ওর ট্রান্সপোজের নেগেটিভের সাথে সমান অর্থাৎ একটা মাইনাস সাইন আসবে। আচ্ছা, একটু আগে আমরা যেটা বললাম ম্যাট্রিক্সের যে প্রক্রিয়া তার মধ্যে একটা ডিসকাস করলাম ম্যাট্রিক্সের গুণ, একটা স্কেলার দ্বারা গুণ। আচ্ছা, -1 এই মাইনাস রয়েছে, সেই মাইনাসটাকে আমরা -1 ধরতে পারি একটা সংখ্যা বা একটা স্কেলার। তাহলে আমরা এখানে মনে করতে পারি না যে এর ট্রান্সপোজের সাথে একটা -1 গুণ রয়েছে বা এই এ ম্যাট্রিক্সের সাথে একটা -1 গুণ রয়েছে। তার জন্যই আমরা ওই স্কেলার একটা ম্যাট্রিক্সের একটা স্কেলার দ্বারা গুণ যে প্রক্রিয়াটা সেটা জেনে নিলাম, কারণ এটা এখানে কাজে লাগাবো, এখানে বুঝতে আমাদের সুবিধা হবে, তাই জন্য আমি ওটা আগে ডিসকাস করি। তাহলে একটা স্কেলারকে একটা ম্যাট্রিক্স দ্বারা একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ, এটা কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। ওকে, তাহলে দেখো ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেম আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি। আচ্ছা, পজিশন বা বিপজিশন ম্যাট্রিক্স হতে গেলে এই আকার ধরতে হয়, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা নিলাম, ঠিক আছে। অবশ্য চেঞ্জ অসুবিধা বা সুবিধা কোনটা হবে 3 6 7 5 6 7, তাহলে ধরো এই ম্যাট্রিক্সটা নিলাম। আমরা এই ম্যাট্রিক্সটাকে এবারে কি বানাবো, এটা আমরা পজিশন ম্যাট্রিক্স বানিয়েছিলাম, এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে বিপজিশন ম্যাট্রিক্স। আচ্ছা, বিপজিশন ম্যাট্রিক্স বানাতে গেলে আমাদের অবশ্যই একটা মাইনাস সাইন আসবে। তাহলে মাইনাস সাইন আনার জন্য কি করবো, দেখো আমরা কি করবো না, এই যে প্রারম্ভিক কর্ণবরাবর পদগুলো রয়েছে সেই প্রারম্ভিক কর্ণটা এই ম্যাট্রিক্সকে দুটি ত্রিভুজে ভাগ করেছে, উপরে একটা নিচে। তাহলে আমরা কি বললাম, এই যে পদগুলো সেটা একই রাখতে হবে যাতে ট্রান্সপোজের সময় অর্থাৎ যখন পরিবর্তন ম্যাট্রিক্স বানাবো তখন যেমন ইন্টারচেঞ্জে একই থাকে। এখন কি করতে হবে, ওই কর্ণবরাবর যে পদগুলো সেটা যে ত্রিভুজ দিয়ে ভাগ করেছে তাদের যে কোনো হয় উপর দিকে না নিচ দিকের পদগুলো যে কোনো একটা পদগুলো এক সাইডের পদগুলো সাইনটা নেগেটিভ করতে হবে। ধরো এটা নেগেটিভ করলাম, এটাও নেগেটিভ করলাম, এটাও নেগেটিভ করলাম, ঠিক আছে। আর কি করতে হবে, এই যে প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো রয়েছে সে প্রত্যেকটা প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলোকে আমাদের 0 করতে হবে। এটা প্রত্যেকটাই 0 করতে হবে, 0 0 0, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজের নেগেটিভের সাথে সমান হবে, অর্থাৎ সেটা বিপজিশন ম্যাট্রিক্স হবে। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে হতো না কেন সেটাও দেখাচ্ছি। ধরো এখানে 2, এখানে 3 7 নিলাম, এখানে 6, এখানে 4 নিলাম, ধরো -7 7 3 and 7, 6 লিখছি, 5। ওকে, এইটা দিলাম, এটা 7 5 7। দেখো তাহলে কি বললাম, যেহেতু আমাদের এখানে নেগেটিভ সাইন আছে তাহলে আমরা এখানে একটা নেগেটিভ বা মাইনাস সাইন নিয়ে আসতে হবে। সেজন্য কি করলাম, প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো আছে তার উপর দিকে না নিচে যে কোনো পদগুলো, ওই উপরের পদগুলো নেগেটিভ না নিচের পদগুলো আমাদের নেগেটিভ নিতে হবে, আর একই নিতে হবে। এটা 3, তাহলে এটা 3, এটা 5, এটা 5, এটা 7, এটা 7, কিন্তু অপোজিট সাইন নিতে হবে কারণ আমাদের মাইনাস সাইনটা আসবে। আচ্ছা, কেন নিতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এর ট্রান্সপোজ বার করছে, এর ট্রান্সপোজ যখন বার করবো আমরা তো অবশ্যই সারিগুলো স্তম্ভ বরাবর, স্তম্ভগুলো সারি বরাবর চেঞ্জ হবে। তাহলে এর ট্রান্সপোজ হবে 2 -3 -5, এই সারিটি এই স্তম্ভ বরাবর লিখলাম, এই সারিটি 3 6 -7 এই স্তম্ভ বরাবর লিখলাম, আর এটাকে 5 7 4। তাহলে দেখো এটা এ ট্রান্সপোজ, এই দুটো ম্যাট্রিক্স কিন্তু এখন সমান হচ্ছে না, কারণ এই উপরের গুলো নেগেটিভ, -3 রয়েছে, এখানে +3 রয়েছে, এখানে -5 এখানে 5 রয়েছে। আমি কি করছি, এই সাইনগুলো একই করার জন্য প্রত্যেকটা থেকে -1 কমন নিয়ে নিচ্ছি, মাইনাস সাইন যেটা আছে মাইনাস চিহ্নটা সেটা কমন নিয়ে নিচ্ছি। এখন ম্যাট্রিক্সের যে প্রক্রিয়া সেটা কাজে লাগবে। মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্রত্যেকটা যে পদ রয়েছে প্রত্যেকের সঙ্গে -1 গুণ হবে, আর যদি আমরা -1 কমন নিই তাহলে প্রত্যেকটা যে পদ রয়েছে প্রত্যেকটা থেকে -1 কমন নিতে হবে। তাহলে দেখো এর থেকে -1 কমন নিলে এটা -2 হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, এটা -5 হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে, এটা +7 হয়ে যাবে, এটা -4 হয়ে যাবে, এটা -7 হয়ে যাবে। দেখো এই ম্যাট্রিক্সটাই পেলাম, কিন্তু একটু সমস্যা হলো, এই ম্যাট্রিক্সটা
এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা বানালাম এ ট্রান্সপোজ, সেই এ ট্রান্সপোজটাতে এই যে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো ছিল সেটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল যখনই আমরা মাইনাস সাইনটা কমন দিলাম। বাকি দেখো সেম রয়েছে, ওই ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। দেখো প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো ছাড়া বাকি এই সেম পদ রয়েছে এর মধ্যে, ঠিক আছে, সেম পদ রয়েছে। অর্থাৎ এর ট্রান্সপোজটা ওই মাইনাস এটা দেখো এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের এই ম্যাট্রিক্স হতো যদি এই সাইনটা এখানে যদি মাইনাস সাইনগুলো না আসতো। তার মানে এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলোর জন্য এখানে মাইনাস সাইনটা আসছে, যার জন্য এই ট্রান্সপোজটা এই ম্যাট্রিক্সের সাথে সমান হচ্ছে না। এখন যদি এটা জিরো আমরা নিয়ে নিই, এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলোকে যদি আমরা জিরো নিয়ে নিই, তাহলে কিন্তু আর মাইনাস সাইনের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেটা কিন্তু আর এখানে হবে না। তখন দেখো এই এ ম্যাট্রিক্স এটা এ ম্যাট্রিক্স বলে, তখন কিন্তু এটা মাইনাস এ, অর্থাৎ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ পাওয়া যায়। অর্থাৎ তখনই একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নেগেটিভের সমান হবে, অর্থাৎ তখনই ওই ম্যাট্রিক্স একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তার মানে বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে আমাদের মাথায় রাখতে হবে কি, যে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো জিরো থাকবে, আর প্রারম্ভিক কর্ণ বরাবর যে পদগুলো সেটা ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজে ভাগ করে তার উপরের পদগুলো নিচের পদগুলোকে সেম থাকতে হবে। এখানে 3 3 5 5 7 7 এবং যে কোনো এক সাইডের সাইনগুলো অপোজিট থাকতে হবে, অপোজিট সাইন থাকতে হবে, সমান এবং অপোজিট সাইন 3 3 কিন্তু মাইনাস এটা প্লাস বা মাইনাস থাকতে হবে, তাহলে সেই ম্যাট্রিক্সটা কিন্তু প্রতিসম বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, না হলে কিন্তু সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো জিরো থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তখন ওই মাইনাস সাইনের যে প্রবলেমটা ওই প্রবলেমটা কিন্তু আসবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো আরেকটা নিচ্ছি এখানে, তাহলে এই ম্যাট্রিক্স ধরে নিলাম 2 প্রারম্ভিক, যেহেতু আমি বি প্রতিসম ম্যাট্রিক্স বানাচ্ছি তাহলে আমাদের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলোকে জিরো রাখতে হবে। আচ্ছা এখানে 3 তাহলে এখানে -3 দেবো, এখানে যদি আমরা 5 দিই তাহলে এখানে -5 দিতে হবে, অপোজিট সাইন দিতে হবে। এখানে যদি আমরা 6 দিই তাহলে এখানে -6 দিতে হবে। অর্থাৎ এই যে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো জিরো রাখতে হবে, আর যে পদগুলো ইন্টারচেঞ্জ হয়, পারস্পরিক স্থান পরিবর্তন হয়, সেই পদগুলোকে অপোজিট সাইন রাখতে হবে। এটা প্লাস থাকলে এটা মাইনাস, মাইনাস থাকলে প্লাস রাখতে হবে। তাহলে কিন্তু এর ট্রান্সপোজ যখন ম্যাট্রিক্সটা বার করব তখন দেখা যাবে যে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার নেগেটিভের সাথে সমান হচ্ছে, অর্থাৎ এ সমান এ ট্রান্সপোজ হচ্ছে, এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে। আদারওয়াইজ এটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। দেখো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করছো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করো, তাহলে ধরো এই ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এই স্তম্ভ সারিটা স্তম্ভ বরাবর লিখছি 0 -3 5, এটা 3 0 -6, এই বরাবর -5 6 0। তারপর আমরা কি করব, প্রত্যেকটা থেকে -1 কমন, ভেতর থেকে আমরা কি করছি -1 কমন নিচ্ছি, -1, ঠিক আছে, -1 কমন নিচ্ছি, বা বলতে পারি আমরা -1 প্রত্যেকটা থেকে -1 কমন নিয়ে নিচ্ছি। তাহলে এর থেকে -1 কমন নিলে 0 হবে, এর থেকে -1 কমন নিলে 3, এর থেকে মাইনাস কমন নিলে -5 হয়ে যাবে, এর থেকে -1 কমন নিলে 3 হয়ে যাবে, -3 হয়ে যাবে, 0 এটা 6 হয়ে যাবে, এর থেকে মাইনাস কমন নিলে এটা +5 হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এই যে ম্যাট্রিক্স পাওয়া গেল সেটা দেখুন এই ম্যাট্রিক্সটা পড়ে, এই ম্যাট্রিক্স পড়ে, তাহলে এই ম্যাট্রিক্সের জায়গায় আমরা a লিখতে পারি, তাহলে এটা -1 * a মানে -a, তাহলে a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a হচ্ছে, দ্যাটস মিন এই ম্যাট্রিক্সটা যেটা আছে সেটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে। ওকে, তো আশা করছি তোমরা বি প্রতিসম ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকো। নেক্সট দিন যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রক্রিয়াগুলি, আর ওটাই আমাদের লাস্ট থিওরি। ম্যাট্রিক্সের প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা যতগুলো আমাদের অঙ্ক রয়েছে বা প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু আমরা একটা একটা কমপ্লিট করব। ওকে, চলো তাহলে আমরা বেসিক্যালি আজকে কি কি জানলাম, সবচেয়ে প্রথমে যেটা জানলাম সেটা ছিল আমাদের একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার, তারপর টাইপস অফ ম্যাট্রিক্সের মধ্যে আমরা যেগুলো জানলাম, ফার্স্ট জানলাম আয়তাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, দেন সারি ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স, দেন জানলাম শূন্য ম্যাট্রিক্স, দেন কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এন্ড একক ম্যাট্রিক্স, দেন জানলাম ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, দেন কোন একটা ম্যাট্রিক্স তার পরিবর্তন ম্যাট্রিক্স কি করে বার করতে হয়, অর্থাৎ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স জানলাম। লাস্ট যেটা জানলাম সেটা প্রতিসম ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স। তার সাথে সাথে আরো দুটো জিনিস সম্পর্কে আমরা জেনে নিয়েছি, সেটা হচ্ছে দুটি ম্যাট্রিক্সের সমতা আর ম্যাট্রিক্সের একটা প্রক্রিয়া আমরা জেনে নিয়েছি, যেখানে একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দ্বারা গুণ করলে কি হয় তা। ওকে, চলো নেক্সট পরের দিন আলাদা একটা ক্লাসে দেখা যাবে।